হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কেন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন? এই রকম কষ্টে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তার কারণ হচ্ছে আমাদের ভাইয়ের জন্য তোদের বাঁচিয়ে রাখবো। ওই টেরারিস্টের কথা বলবি না। শালা কত নিরীহ লোককে কিভাবে মেরেছে, আর তোরা ওই ব্যক্তিকে সারানোর জন্য আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছিস। তাহলে তোরা জেনে রাখ, আমাদের বাঁচিয়ে রেখেও তোদের কোনো কাম হবে না। ওই সালামকে আমাদের আর্মির লোক কখনোই ছাড়বে না। দেখা যাক, আসলাম ভাইকে না ছেড়ে দিলে তোদের সবাইকে কঠিনভাবে মরতে হবে। তবে জেনে রাখ, তোদের আর্মির লোকেদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি। যদি 3 দিনের ভিতরে আসলাম ভাইকে না ছেড়ে দেয়, তাহলে দেখবি তোদের কি হাল করি। এইদিকে ওদের উপরে অত্যাচার হতেই থাকে, অন্যদিকে পরের দিন দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অ্যাটাক হতে থাকে। এর জন্য প্রায় 200 জন লোকের প্রাণ যায়। পুরো প্রশাসন কাজে লেগে পড়ে, কেননা এই আসলামের মুখ থেকে কোনো তথ্য বের করতে পারলে ওরা নিজেদের লোকেদের খুব ভালোভাবে উদ্ধার করে নিতে পারবে। কিন্তু আসলামকে কোনো রকম আঘাত করতে পারছে না, কেননা আসলামের কিছু হলে ওরা দেশে আরও তাণ্ডব চালাতে থাকবে। এদিকে দেশের টপ অফিসারের মধ্যে আর্মি সেরা, তাই ওদেরকে এই মিশন শেষ করতে হবে, কেননা ওরা ছাড়া এরকম কাজ কেউ শেষ করতে পারবে না। কিছুক্ষণ পর টেররিস্ট মেজরকে কল দেয়। ওই মেজর, আসলাম ভাইকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিস? আমাদের আর 3 দিন সময় দাও, আমরা তোমাদের ভেবে জানাচ্ছি। ঠিক আছে, তোকে আরও 3 দিন সময় দিলাম, কিন্তু এই 3 দিনের ভিতরে একে একে মানুষ মারা যেতে থাকবে, আর তা তোরা দেখতে থাকবি। দেখো, তোমরা এইরকম কিছু করলে আমরা কিন্তু আসলামকে মেয়ে। ওই অফিসার, ভুলেও এই কথা মুখে বার করিস না, কারণ যদি আসলাম ভাইয়ের কিছু হয় তাহলে তোমাদের 20 জন অফিসার আর বাকি 30 জন লোক, মোট 50 জনের মৃত্যুর ভিডিও করে পাঠিয়ে দেব। দেখে নিস সে ভিডিও। তাই তাড়াতাড়ি আসলাম ভাইকে ছাড়ার ব্যবস্থা কর। আমি যত তাড়াতাড়ি পারি বিষয়টা দেখতেছি। কিছুক্ষণ পর, স্যার, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি কি ওই টেররিস্ট অ্যাটাকের ব্যাপারে কথা বলতে এসেছো? জি স্যার, ওরা আমাদের অফিসার এবং আরও কয়েকজন লোককে আটকে রেখেছে। এখন তাহলে কি করবে বলো? এই কাজের জন্য এখন আমাদের কি কোনো কাবিল অফিসার কি নেই যে আমাদের অফিসার ও লোকদের উদ্ধার করে নিয়ে আসতে পারবে? স্যার, এ নিয়ে তো আমাদের এখন একটা বোর্ড মিটিং করতে হবে। তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো মিটিং শুরু করে দাও। তাছাড়া ওই মিটিংয়ে আমি ওই কাবিল অফিসারকে চাই, যে অফিসার ওদের উদ্ধার করে নিয়ে আসতে পারবে। পেয়ে যাবেন, তার জন্য আজকের মিটিংটা শেষ করতে হবে। তাড়াতাড়ি মিটিং করো। 1 ঘন্টা পর সব ধরনের প্রশাসনের প্রধানকে ডাকা হয়। সবাই এক এক করে কথা বলতে থাকে। সবার ডিসিশন নেওয়া শেষ হওয়ার পর, স্যার, আমার জানা মতের এমন একজন আছে অফিসার। কে সেই অফিসার? স্যার, ওর নাম ফারজেল হোসেন আকাশ। ওকে সবাই আকাশ নামে চেনে, তবে মিশনে ওকে সবাই একে বলেই ডাকে। ছেলেটা কি করে? ছেলেটার কাজের দক্ষতা কেমন? স্যার, ও আজ পর্যন্ত যতগুলো মিশনে গিয়েছে কোনো মিশনে কিন্তু ফেল করেনি। তাহলে ওর সাথে যোগাযোগ করো। ও কোথায় আছে, কি করে, ওই ছেলের প্রোফাইল আমি দেখতে চাই। এ হলো আকাশ। ওর পরিবারে ও ছাড়া তেমন কেউ নেই, তার উপর ওর কাজের দক্ষতা আছে, আর কোনো ইমোশনাল বলতে কিচ্ছু নেই। যে কাউকে হারানোর ভয়েও ও পিছপা হয়ে যাবে। ছেলেটার কেউ নেই, সেজন্যই ও কাউকে ভয় পায় না। তাহলে ওই ছেলেটাকে খুঁজে বের করবো কি করে? কেন স্যার, কি সমস্যা? দেখতে পাচ্ছ না, ওর তো কোনো ছবিই নেই। সমস্যা নেই, এটা ওর সিকিউরিটির জন্য করা হয়েছে। তাহলে ও কোন ক্যাম্পে আছে? যোগাযোগ করো। স্যার, ও কোনো ক্যাম্পে থাকে না, ও নিজের মতো করে থাকে। ওর সাথে যোগাযোগ করতে আমাদের 3 দিন সময় লাগবে। তাহলে এখন উপায় কি? তবে একটা উপায় আছে। কি উপায়? আমরা যদি এই খবরটা নিউজে দিয়ে দিই, তাহলে আমি শিওর ও মিশন শেষ করে নিতে পারবে। কিন্তু এই নিউজ যদি টিভিতে দেখানো হয় তাহলে দেশের কি হবে বুঝতে পারছো তো? পুরো দেশ আতঙ্কে থাকবে। তাছাড়া স্যার, এখন যা কিছু হচ্ছে সে সব কিছু তো টিভিতে দেখানো হয়েছে, তাহলে এখন সমস্যা কি? আর তাহলে আমরা টিভিতে দেখাবো, তাও অন্যরকমভাবে। যাই করো, কিন্তু বাকি অফিসার যে ওদের কাছে জিম্মি আছে এটা যেন ওরা না জানে। চিন্তা করবেন না, আমি এমনভাবে দেব যে আকাশ যদি একবার এই নিউজ দেখে তাহলে ও সাথে সাথে বুঝে যাবে।
ও এই মিশন শেষ করে সবাইকে নিয়ে দেখবেন এখানে ফিরে আসবে। তাহলে এর ব্যবস্থা করো, তবে আমি যে কোনো মূল্যে আমাদের অফিসারকে জীবিত ফেরত চাই। তাছাড়া ওই আসলামকে এখন কি করব। ওই আসলামকে আমাদের অফিসার নিয়ে যাবে, তার সাথে সব কিছু আগের থেকে প্ল্যান করে রাখা হবে। তাহলে যা ভালো মনে হয় করতে থাকো। 1 ঘন্টার মধ্যে সমস্ত টিভি নিউজের মধ্যে এই নিউজটা দেখানো হয়। এই নিউজ যখন চলছিল তখন আকাশ একটা ভার্সিটিতে ছিল ছদ্মবেশ ধারণ করে। ওই ভার্সিটিতে আকাশ ছাত্র হিসাবে জয়েন্ট করে। তখনও নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আড্ডা বলতে ভুল হবে, ওরা সবসময় নিজেদের মধ্যে অনেক রকম কাজ করতে থাকে, তার সাথে বিভিন্ন রকমের আলাপ আলোচনা। কিছুক্ষণ পর এই দেখ তো আজকে নিউজে কি দেখাচ্ছে এটা। কই কি দেখাচ্ছে? এই দেখ, আসলাম ভাইকে ছাড়ার জন্য কিছু সেনাদের বন্দি করে রেখেছে টেররিস্টরা। এখন তাহলে আমাদের কি করার আছে? ওরা যখন নিজেদের বিপদ মাথায় এনেছে তখন তো আমাদের কিছু করার নেই। একটা কাজ কর, আমাদের সব কমান্ডারকে বল রেডি হতে। আমি আর তুই এখান থেকে গিয়ে তৈরি হয়ে নিব। তা তো বুঝলাম, কিন্তু আমরা কোথায় খুঁজবো? এইসব কিছুই তো জানি না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু তৈরি হ। তাছাড়া আমার ছোট্ট একটা কাজ আছে, ওই কাজটা মিট করে আসি। এই সময় তোর আবার কি কাজ থাকতে পারে? তা তুই বুঝবি না, এখন যেটা বলতেছি ওই কাজটা করতে থাক। তুই গিয়ে সবাইকে তৈরি হতে বল, আমি আসতেছি। আচ্ছা যাচ্ছি আমি। আবির চলে যায়। আবিরের কথাটা সেই ফাঁকে আপনাদের একটু জানিয়ে দেই। আবির আকাশের একমাত্র কাছের বন্ধু। বিশ্বাস করার মতো আকাশ একমাত্র আবিরকেই বিশ্বাস করে। আবির চলে যাওয়ার পর আকাশ লাইব্রেরিতে যায়। ওখান থেকে কিছু জিনিস পকেটে ঢুকিয়ে নেয়। ঠিক তখনই একটা মেয়ে তা দেখে ফেলে, সেজন্য পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরে। এই চোর চোর চোর, ওকে ধরো তোমরা। এই কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমি কোনো চোর নই। জি না, আমি আপনাকে ছাড়ছি না। আপনি চুরি করে পালিয়ে যাবেন তা আমি মোটেও হতে দিতে পারি না। এই আপনি ছাড়বেন কি না তা বলুন, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই যে মিস্টার, ভয় কাকে বলে এই ইরা চৌধুরী এখনো বুঝতে শেখেনি। জানেন, ক্যারাটের এক্সপার্ট আমি। আমার সাথে পাঙ্গা নিলে আপনার কি হাল হবে তা নিজেও বুঝতে পারবেন না। তাই পকেটে কি আছে বাহির করুন। এই বলে আকাশের পকেটে হাত দেয়। পকেটে হাত দিয়ে একটা চাবি পায়। কি চাবি? ওই তাড়াতাড়ি বল, এটা কিসের চাবি? কোন জায়গায় চুরি করতে যাবি বল। এই যে আপনি কিন্তু বেশি করতেছেন। অল্পের জন্য যদি আমি ভুলে যাই আপনি মেয়ে, তাহলে কিন্তু আপনার কপালে শনি আছে। তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, তাতে আমি একটুও ভয় পাবো না। উল্টো তোর কি হাল করব তা তুই নিজেও জানিস না। ও তাই নাকি? এই বলে ইরার দিকে তাকানোর আগেই লাইট অফ করে দেয়। কেননা ইরা এতক্ষণ ধরে আকাশের মুখটা দেখতে পায়নি, আর কিছুক্ষণ পর যেন আর নাই দেখতে পারে, সেজন্য লাইট অফ করে দেয়। এতে ইরা কিছুটা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে, এ কি আপনি লাইট কেন অফ করছেন? আমি তো লাইট অফ করিনি। তাহলে কে করেছে? আমার মনে হয় ভূতে করেছে। কথাটা শুনে ইরা আকাশকে এবার সামনের দিক থেকে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে ভূতের হাত থেকে বাঁচান, আমি ভূত অনেক ভয় পাই। এইদিকে জড়িয়ে ধরাতে আকাশের অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু ইরার ঠোঁটগুলো আকাশকে বারবার কাছে টানছিল। সেজন্য যখনই কিস করতে যাবে ঠিক তখনই দরজায় ধাক্কা দেয়। এতে করে ইরা পড়ে যায় আর আকাশকে ইরার শরীরের উপর পড়ে যায়। এতে করে ইরার ঠোঁটের সাথে আকাশের ঠোঁট মিশে যায়। যদিও আকাশ ইচ্ছে করে করেনি, সেজন্য তো আকাশকে মোটেও দোষ দেওয়া যায় না। এদিকে যে দরজা ধাক্কা দিচ্ছিল সে ভিতরটা অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানো শেষ হলে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে একটা মেয়ের উপর শুয়ে আছে। তাই নদী বলে, হাই আল্লাহ, এ কোন দেশে চলে আসলাম? লাইব্রেরিতেও এরা লাইট অফ করে এই সব কিছু করতেছে। এদের চালাই এই লাইব্রেরি একদিন না একদিন কলঙ্কিত হবেই। এইদিকে নদীর কণ্ঠ ইরা বুঝতে পারে, তাই আকাশকে ওর গায়ের উপর থেকে সরিয়ে দেয়। আকাশ সরে যেতেই নদী তো ইরাকে দেখে চমকে ওঠে। ইরা, তুই এখানে? শেষে কিনা তুই আমার বান্ধবী হয়ে এই কাজটা করতে পারলি? বিশ্বাস কর দোস্ত, আমি ইচ্ছে করে করিনি। বাবা, এতক্ষণ কি নিজের চোখে ভুল দেখলাম? ভুল দেখিসনি, কিন্তু সবকিছু হয়েছে তোর জন্য। বাহ, নিজের দোষ করে এখন সে দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছিস।
তুই যদি দরজা ধাক্কা না দিতি তাহলে এসব কিছু মোটেও হতো না। আমি তোকে না দেখতে পেয়ে এখানে আসলাম, আর শেষে কিনা তুই আমাকে। আচ্ছা, আমার সাথে যে ছিল সে কোথায়? আসলেই তো, ওই লোকটা কোথায়? তোর বকবকানিতে কি কেউ থাকতে পারে বল? ছেলেটা মনে হয় চলে গিয়েছে, একটি বারের জন্য মুখটাও দেখতে পারলাম না। কেন, অনেক মিস করছিলে ওকে? জীবনে ফার্স্ট কিস, তাও কার সাথে করেছি তাই জানি না। এর চেয়ে আফসোস কি আছে বল? আফসোস করতে হবে না, এখন চল ক্লাসে। এদিকে আকাশ চলে আসে একটা জঙ্গলে। ওখানে চাবি দিয়ে একটা দরজা খুলে আর ভিতরে চলে আসে। ভিতরে আসতে আসতে আকাশকে পুরো 8টা দরজা খুলে ভেতরে যেতে হয়, কেননা প্রতিটা দরজা আলাদা আলাদা জায়গায় নিয়ে যায়। কিন্তু সঠিক দরজার ভিতর দিয়ে গেলেই সঠিক জায়গায় যেতে পারবে, সেজন্য যেতে থাকে। কিছুক্ষণ পর মেইন দরজার সামনে চলে আসে। ওখানে আসার পর আকাশ ওর চোখের রেটিং হাতে চাপ দেয়। বুকের হার্টবিট দেওয়ার পর দরজা খুলে যায়। দরজা খুলে যাওয়ার পর ভিতর প্রবেশ করে। এই জায়গায় আসলে আপনি নিজেকে অন্যরকম মনে করবেন না। এই জায়গা অন্য সব কিছু থেকে আলাদা সম্পূর্ণ। এখানে চারিদিকে আছে বিভিন্ন রাসায়নিক অস্ত্র আর কম্পিউটার, যার মাধ্যমে আকাশ সবকিছু করতে পারে। কে কোথায় কি করছে না করতেছে সবকিছু আকাশ এখন থেকে অপারেট করতে পারে। সেজন্য আকাশ মেজরের সাথে যোগাযোগ করে। কে বলছো? আমি সে ব্যক্তি যাকে আপনি খুঁজছেন। মানে বুঝতে হবে না, আপনাদের কাছে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমাকে সেন্ড করেন। কিসের ভিডিও? তাছাড়া তুমি কে? ভিডিওর কথা তুমি কি করে জানো? দেখুন, আমি আরও অনেক কিছু জানি, তা হয়তো আপনিও জানেন না। যদি আপনি নিজের ইচ্ছে না দিতে চান তাহলে আমি আপনার কম্পিউটার হ্যাক করে তা নিয়ে নিব। তোমার সাহসের বাহবা দিতে হয়। একজন মেজরের কম্পিউটার তুমি হ্যাক করবে, তাও তাকে জানিয়ে। তুমি জানো তুমি যে এতক্ষণে আমার সাথে যা যা কথা বলছো সবকিছু আমার অফিসের এতক্ষণে রেকর্ড করে দিয়েছে। তার সাথে তোমার লোকেশন জানতেও আমার বেশি সময় লাগবে না। বুঝেছি, আপনি কথায় মানবেন না, তাই যা করার আমাকেই করতে হবে। তবে একটা কথা, আমি ওই ব্যক্তি যাকে ধরা সম্ভব না। আমি যদি নিজে থেকে ধরা না দেই তাহলে আপনি কেন, আপনার পুরো টিমও পারবে না আমাকে ধরতে। তাই শুধু শুধু আমার কল ট্র্যাক করার চেষ্টা করতে যাবেন না। তবে মনে রাখবেন, আমি আপনাদের মধ্যেই একজন। এখন আপনার আর কিছু করার নেই। এবার দেখুন আমি কি করি। এরপর শুরু হলো আকাশের হ্যাক করার কাজ। একে একে সব কিছু হ্যাক করতে থাকে। হ্যাক করে ভিডিওটা নিয়ে নেয়। তারপর আবিরকে কল দেয়। আবির, সবাইকে তৈরি হতে বলো। আমি যখনই আদেশ দিব তখনই তোমরা বেরিয়ে পড়বে। তার সাথে চিন্তা করো না, আমিও থাকবো। কি যে বলেন না স্যার, কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনি না গেলেও হবে। আমার যাওয়াটা অনেক জরুরি। তাছাড়া আমি ওদের লোকেশন জানার চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, আপনি লোকেশন খুঁজতে থাকুন, ততক্ষণে আমি সবাইকে তৈরি হতে বলি। তাই করো। এদিকে 1 ঘন্টার মধ্যে ভিডিও লোকেশন পেয়ে যায়। এরপর এই সঠিক জায়গায় আকাশ স্ক্যান করতে থাকে। এতে করে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে থাকে। এতে করে মোটামুটি অনেক কিছুই আকাশ দেখতে থাকে, সবটা বুঝতে থাকে। কিভাবে কি করতে হবে, কি করলে ওদের জন্য ভালো হবে, এই সব কিছু বোঝার চেষ্টা করে যাচ্ছে। 2 ঘন্টার মধ্যে সব রকমের প্ল্যান তৈরি করে ফেলে। অন্যদিকে তোদের কত সময় লাগবে আসলাম ভাইকে ছেড়ে দিতে? আরে আমরা তো যথাযথ চেষ্টা করেই চলেছি। তাছাড়া আমাদের কতগুলো সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী তো আমাদের চলতে হবে। দেখ, তোরা কি করবি আর না করবি জানি না, তবে কালকে যদি আসলাম ভাইকে আমরা না পাই তাহলে এখানে কেউ বেঁচে থাকতে পারবে না। এইদিকে কল কেটে দেয়। এরপর মেজর আবার মিটিং ডাকে। তবে মিটিংয়ে এবার আরো অনেকেই আসে। তার মধ্যে এই অফিসারও আসে, যে কিনা আকাশের কথা ওনাদের বলেছিল। আপনার কথা মতোই তো সব কিছু করেছিলাম, কিন্তু কী লাভ হলো? আপনাদের কোনো অফিসারই তো পারলো না কোনো কিছু করতে। স্যার, আপনি ভুল বলছেন। আকাশ তো ওর কাজ শুরু করে দিয়েছে। তাছাড়া খুব তাড়াতাড়ি এখন আমরা সে রেজাল্ট দেখতে পারবো। কি করে বুঝলে? স্যার, আপনি বলেছিলেন আর্মি সার্ভার হ্যাক করে আপনার কম্পিউটার থেকে কেউ একজন ভিডিওটা আপনার থেকে নিয়ে চলে যায়। তাহলে স্যার, আমি শিওর এই কাজটা আকাশেরই। কি করে বুঝলে? অন্য কেউ তো করতে পারে। স্যার, আর্মি সার্ভার হ্যাক করা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়। আপনি হয়তো ওকে ভিডিও দিতে মানা করেছে, তাই ও বাধ্য হয়ে এই কাজ করেছে। তাই বলে আর্মি হয়ে একজন মেজরের কম্পিউটার হ্যাক করবে? কি করবে? আপনি ভিডিও না দিতে চাইলে তো আর কিছুই করার নেই।
তাছাড়া আপনি একটু টেনশন করবেন না, ও যেভাবেই হোক ওদের উদ্ধার করে আনবে। দেখো, ওই অফিসারের উপর ভিত্তি করে আমরা এতগুলো লোকের জীবন এইভাবে নষ্ট করে দিতে পারি না। তাই আসলামকে নিয়ে কয়েকজন সেনা ওদের দেওয়ার ঠিকানায় যাবে। এরপর যদি ওখানে সুযোগ থাকে তাহলে তোমরা নিজেদের মতো করে আসলাম ও বাকি অফিসারদের ঠিকই নিয়ে আসতে পারবে। ওকে স্যার, আপনি যখন বলছেন তখন তা না হয় করতে হবে। তাহলে আমি একটা ফোর্স তৈরি করতেছি। তাই করো। এইদিকে ওনারা তৈরি হচ্ছে, অন্যদিকে আকাশ নিজের মতো করে যা যা লাগবে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে আবিকেও কল দিয়ে বলে সব কিছু নিয়ে ওদের বাগান বাড়িতে যেন চলে আসে। ওরাও ঠিক তাই করলো। সবাই এসে বাগান বাড়িতে হাজির। এরপর আকাশ সবাইকে প্ল্যান বোঝাতে থাকে, সবাই সবটা শুনতে থাকে। সবটা শোনার পর আশা করি আর কারো কোনো সমস্যা নেই। তাহলে স্যার এবার চলুন আমরা সামনের দিকে রওনা দিই। চলো, তবে সাবধানে কাজটা করতে হবে, ওরা যেন কিছুতে না বুঝতে পারে। তাই হবে। এরপর ওরা সবাই বিমানে গিয়ে বসে। এই বিমানটা একটা যুদ্ধ বিমান। এই বিমানগুলো শত্রুদের তাড়া করতে অনেক কাজে আসতো। এখন সেই বিমানে করে ওরা ওই জায়গায় গিয়ে পৌঁছে। ওরা একে একে সবাই হেলিকপ্টার থেকে নেমে নিজেদের পজিশন নিতে থাকে। ঠিক তখনই সামনে তাকিয়ে দেখে অনেকগুলো ল্যান্ডমাইন লাগানো। সবাই এক এক করে সেগুলো পার হতে থাকে কোনো প্রকার বিপদ ছাড়াই। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন ওরা রাতের বেলায় হোক বা দিনের বেলায় কিন্তু ল্যান্ডমাইন দেখলো কি করে? আসলে ওদের চশমায় এক প্রকারের লেন্স আছে যার মাধ্যমে ওরা সব সময় অন্য সব কিছু খুব তাড়াতাড়ি ভাবে দেখতে পারে। সেজন্য ওরা ওই ল্যান্ডমাইনগুলো খুঁজে পেতে সবই সুবিধা হয়। ওইগুলো নিরাপদে পার হয়ে একটা বাড়ি দেখতে পেল। ওই জঙ্গলের ভিতর এত বড় বাড়ি দেখে আকাশ ও টিম অবাক হয়। এই বাড়িতে সবাইকে আটকে রাখেনি তো? তা তো জানি না। তুমি তাহলে একটা কাজ করতে পারো, একজন অফিসারকে না পাঠিয়ে একটা বড় দেখে কাঠের টুকরো নিয়ে আসো। টুকরো দিয়ে কি হবে? বেশি কিছু করতে হবে না, টুকরোর ব্যবস্থা করতে থাকো। তাছাড়া যা বলা ছিল টুকরো এনে উপর দিয়ে ছুঁড়ে মারো। এতে করে কি হবে? যা বলছি তা করো। ওকে, একে তাই করছি। তবে আমরা জানি না আপনি ঠিক কি চাচ্ছেন, তবুও আমরা আপনার কথা মতো সবটা করব। তাড়াতাড়ি করো। এদিকে ওরা কাঠের টুকরো মারার সাথে সাথেই ভিতর থেকে গুলি চলতে থাকে। এতে করে সবাই অ্যালার্ট হয়ে যায়। এইটা কি করলে? এখন তো ওরা বুঝে গিয়েছে। আমি তো এটাই চেয়েছি, এবার যেই বয় হবে তাকেই গুলি করে মেরে ফেলবে। তার সাথে একটা কথা, সাবধানে থাকবে, তোমাদের যেন কোনো ক্ষতি না হয়। তাই হবে একে। সবাই তাহলে নিজেদের পজিশন নিয়ে নাও। কিছুক্ষণ পর গুলির শব্দ অফ হয়ে যায়। এতে করে আকাশ সেই সুযোগে কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে যেতে যেতে কয়েকজনকে মেরে ফেলে। এদিকে আকাশ ও টিম যতক্ষণ পর্যন্ত না ভিতরে গিয়ে পৌঁছালো ততক্ষণে টেররিস্টরা ভিতরে থাকা সবাইকে আটকে রেখেছে এবং আরো কঠোর পাহারা দিয়ে রেখেছে। অন্যদিকে বস আর্মির লোকরা তো আমাদের ঘেরাও দিয়ে রেখেছে। চিন্তা করবি না, যতক্ষণ এরা আমাদের সাথে আছে ততক্ষণ। ওরা যদি আমাদের মারতে আসে তাহলে এদের বোমা দিয়ে মেরে ফেলবি। একটা কাজ কর তোরা। কি কাজ? তোরা চারপাশে বোমা ফিট করে রাখ, যখন সুযোগ হবে এই বোমা আর ওদের একসাথে মেরে ফেলবো। ওকে বস, তাই করব। এই তোরা বোমা নিয়ে আয়, এখনই এইগুলা ফিট করে রাখবো। ওরা সবগুলো বোমা বিভিন্ন জায়গায় ফিট করে রাখে। বোমা ফিট করে ওরা রুম থেকে চলে যায়। এদিকে বাইরে সবাই যুদ্ধ করতে থাকে। এতে করে 2 জন আর্মি মারা যায় এবং অনেক টেররিস্টকে ওরা মেরে ফেলে। মোটামুটি সবাইকে মেরে ফেলার পর ওরা ওই রুমের সামনে চলে আসে। ওখানে আসার পর ওদের কাউকে দেখতে পাচ্ছে না, তাই আকাশের মনে কিছুটা সন্দেহ হলো। কেউ সামনে যাবে না। কেন, কি হয়েছে? ওদের তো উদ্ধার করতে এসেছি। ওদের উদ্ধার করতে এসেছি, কিন্তু আমার অন্যরকম গন্ধ লাগতেছে। কি সেটা? বাইরে কাউকে দেখতে পাচ্ছি না, তার উপর এখানে কি এক পরিস্থিতি। ওরা আমাদের ট্র্যাপে ফেলে নিল। তাড়াতাড়ি এখানে বোমা খোঁজার ব্যবস্থা করো। তোমরা কয়েকজন বোমা খুঁজতে থাকো, আমরা কয়েকজন হামলা করতে থাকি। তাহলে ওরা কিছুতেই বুঝতেই পারবে না আসলে ভিতরে কি হচ্ছে এই নিয়ে। তাই হবে। এখানে কিছু থেকে যায়। অন্যদিকে আকাশ আরো কয়েকজন লোককে নিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে যাওয়ার পর ওরা নিজেদের মতো করে চলতে থাকে। ওরা একদিকে ওদের ব্যস্ত রাখে, অন্যদিকে আবির ও বাকি কিছু অফিসার বোমাগুলো খুঁজে পায়। ওরা এক এক করে বোমা ডিফিউজ করতে থাকে। অন্যদিকে আকাশ ওদের উপর গুলি করতে থাকে। এইদিকে
বস এখন কি করবেন? ওরা তো আমাদের উপরে হামলা শুরু করে দিয়েছে। তোরা ওদের সামলা, আমি এখনই ওদের বোমা ফাটিয়ে মেরে ফেলতেছি। বস এমনটা করবেন না। কেন, কি সমস্যা? বস ওরা তো বোমা থেকে অনেক দূরে, বোমা ফাটলেও তো ওদের কোনো ক্ষতি হবে না। তার চেয়ে ভালো আমরা কৌশলে ওদের বোমার কাছে নিয়ে যাই। ভালো বুদ্ধি বের করেছিস। এখন চল তাহলে, তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হই আমরা। চলেন বস। ওরা আকাশ ও বাকি লোকেদের কৌশলে বোমার কাছে নিয়ে যেতে থাকে। ওরা এক এক করে গুলি করতে থাকে। অন্যদিকে আকাশ ও বাকি সৈন্য মিলে অনেক লোককে মেরে ফেলেছে। আকাশ ওদের মধ্যে গিয়ে একজনকে ধরে ফেলে। ওই ছাড় বলছে, আমাকে ছেড়ে দে, নয়তো তোরা কেউ বাঁচবি না, কেউ বেঁচে ফিরতে পারবি না এখান থেকে। তাই নাকি? কেন, কি করবি? মেরে ফেলবি তাই তো? আমি জানি তুই সবাইকে মেরে ফেলার জন্য বোমা ফিট করে রেখেছিলি, কিন্তু আফসোস তোর সে আশা কোনোদিনও পূরণ হতে দেব না। দাঁড়া, এখনই তোকে মজা বোঝাচ্ছি। এদিকে যতবার রিমোটে চাপ দিচ্ছে কোনো বোমাই ফাটছে না, তাই ওই লোকটা ভয় পেয়ে যায়। কি হলো, কাজ হচ্ছে না তাই তো? চিন্তা করিস না, তোদের সহ এবার আমি নিয়ে যাব। তুই আমাদের কোথাও নিয়ে যেতে পারবি না। দেখা যাক কি হয় না হয়। এরপর ওদের মধ্যে আরও কিছুক্ষণ গোলাগুলি হতে থাকে। এতে করে আকাশ ওই লোকটাকে ধরে ফেলে, কিন্তু লোকটাকে ধরার সময় আকাশ ওর হাতে আঘাত পায়, কিন্তু তবুও লোকটাকে জীবিত রাখেনি, সাথে সাথে মেরে ফেলেছে। পরে ওখানে থাকা সৈন্যরা বাকি অফিসার ও জিম্মি থাকা অফিসারদের নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। একে একে ওখানে 10টা হেলিকপ্টার আসে। ওই হেলিকপ্টারে সবাই উঠে চলে আসে। ওদের সবাইকে নিয়ে আসা হয় আর্মি ক্যাম্পে। যদিও আকাশ আসেনি, কেননা আকাশকে সৈন্যরা তখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছে। এদিকে মেজর তো ওদের দেখে অনেক খুশি হয়, তাই উনি বাকি অফিসারদেরকে কল দেয়, কেননা ওরা আজকে আসলামকে নিয়ে রওনা দিয়েছিল কিছু দূর যাওয়ার পর। জি স্যার বলুন। তোমরা যেখানে থাকো না কেন তাড়াতাড়ি করে আসলামকে নিয়ে চলে আসো। ঠিক আছে স্যার, আমরা আসলামকে নিয়ে চলে আসতেছি। এইদিকে এখানে সব কিছু ঠিক হতে থাকে। ঠিক তখনই মেজরের আকাশের কথা মনে পড়ে, তাই উনি জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই মিশনটা লিড যে করেছে সে কোথায়? আপনি একে স্যারের কথা বলছেন? হবে হয়তো, কিন্তু সে কোথায়? উনি হাতে আঘাত পায়, তাই উনি এখন হসপিটালে আছে। তাহলে তো ওকে একবার দেখে আসা দরকার। ছেলেটার নিজের জীবন বাজি রেখে এইরকম সবাইকে বাঁচালো। সরি স্যার, উনি কোন হসপিটালে আছে তা আমরা জানি না, কেননা উনি আলাদা একটা হেলিকপ্টারে করে হসপিটালে গিয়েছিল। এখন ওর সাথে যোগাযোগ করব কি করে? ওনার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই আমাদের কাছে। ওনার পর্যন্ত যেতে যেতে আমাদের অনেক সময় লাগবে। এদিকে আকাশের হাত ব্যান্ডেজ করে রাখা হয়। রাতের বেলায় কেউ একজন আকাশের রুমে আসে এবং আকাশের কপালে একটা চুমু দেয়। এতে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না, সেজন্য লাইট অন করতে যাবে, কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে তবুও উঠে হাঁটতে যাবে, ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যাবে। তখনই ইরা এসে ধরে ফেলে। কে আপনি? আমার রুমে কি করছেন? এদিকে ইরা কোনো কথাই বলছে না, চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ ইরার শরীর স্পর্শ করে জানার চেষ্টা করতেছে এটা কোনো ছেলে নাকি মেয়ে। কিছুক্ষণ পর আকাশ বুঝতে পারে এটা কোনো মেয়ে। এদিকে আকাশের স্পর্শে ইরা বারবার কেঁপে ওঠে। এরপরে আকাশ আরো শিওর হয়ে যায় এটা কোনো মেয়েই হবে, কিন্তু এখানে কেন এসেছে তা এখন জানে না। সেজন্য কথা না বলাই আবারও জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? দেখুন, আমার পরিচয় আপনাকে দিব আমি, তবে অনেক পরে। তবে এইটুকু জেনে রাখুন, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি। তাহলে কেন এসেছেন? এসেছি আপনাকে দেখতে। আমি যে এখানে আছি তা আপনি কি করে জানেন? এইসবের প্রশ্নের উত্তর পরে জানতে পারবেন। এখন আপনাকে চলুন বিছানায় শুইয়ে দিচ্ছি, এরপর আমি এখান থেকে চলে যাব। তবে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু সবসময় আপনার উপর নজর রাখবো, ঠিক আছে? আমার উপরে কেন নজর রাখবেন? তাছাড়া কে আপনি? আপনি কি জানেন আমার একটা ইশারায় আপনার প্রাণ চলে যেতে পারে? আমি তা জানি, সেই জন্যই তো আমি সব রকম ব্যবস্থা করে নিয়েছি। তবে আপনাকে যা বলতে এসেছি, যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করে থাকেন তাহলে ওই মেয়ের থেকে দূরে থাকবেন। আমি তো কোনো মেয়ের সাথে মিশা তো দূরের কথা, ওদের সাথে কথাও বলি না। তাহলে আমার সাথে এতক্ষণ ধরে কথা এবং আমাকে স্পর্শ করেছেন কেন বলুন? তা তো আমি আপনাকে বোঝার জন্য।
হয়েছে, এবার রেস্ট নিন। তাছাড়া লিফটের ভেতর ওই মেয়েটার দিকে এইভাবে তাকিয়েছিলেন কেন? হুম। কোন দিন? যেদিন একটা মেয়েকে একটা লোক গলায় ছুরি ধরেছিল, সেই মেয়ে। তার মানে আপনি ওই লোকটাকে গুলি করেছেন? তাহলে তো আপনার জেল হবে। আমার কোনো কিছু হবে না, তাছাড়া কোনো প্রমাণও নেই আপনার কাছে। তবে একটা কথা শুনে রাখুন, আপনাকে আমি ভালোবাসি। এই কথা শুনে আকাশ তো অবাক হয়ে যায়, সাথে সাথেই বলে ওঠে, কি বলে রে এই মেয়েটা? মনে মনে ভাবছেন একটা মেয়ে কি করে এই কথা বলতে পারে? তাই তো আমি যা বলি খুব সহজে কিন্তু সবটা বলে দেই। আপনাকে আমি পছন্দ করি, তাই আপনাকে বিয়ে করব। যদি আপনার আর আমার মাঝে এখানে কোনো মেয়েকে এনেছেন, তাহলে মনে রাখবেন প্রথমে আমি আপনাকে মারব, তারপর ওই মেয়েকে, আর শেষে আমি নিজেকেই মেরে ফেলবো। মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না আর, নয়তো আপনার লোকেরা দেখলে আমাকে জানেই মেরে ফেলবে। তাহলে ভালো থাকবেন। এই বলে আকাশকে আরও একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সবাই অনেক খুশি, কেননা ওরা বাকি আর্মি ও লোকেদের ফিরে পেয়েছে, সেজন্য ওরা খুশি। এইদিকে 3 দিন পর আকাশ ওর বাসায় চলে আসে। ওখানে আসার পর পরের দিন যায় ভার্সিটিতে। ঠিক তখনই, কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমরা কি কোথাও বসতে পারি? আমি আপনাকে চিনি না জানি না, তাহলে আপনার সাথে বসতে যাব কেন? চিনতে হলে বা জানতে হলে তো আমার সাথে বসতে হবে, তাই না? দেখুন, আমি আপনার সাথে বসতে পারবো না। কেন? মেয়েদের দেখলে কি ভয় পান, বা আপনার গার্লফ্রেন্ড দেখলে কি রাগ করবে? তেমন কিছু না। আর কি সে কারণ? তা এখন বর্তমানে আপনার না জানলেও চলবে। এখন আমাকে একটু সাইড দিন, আমাকে যেতে হবে। কোথায় যাবেন? ক্লাস করতে? কেন? আসলে আপনাকে নিয়ে আমার একটু সন্দেহ হয়। সন্দেহ? তা কেন হবে? আমি একজনের মাধ্যমে জেনেছি আপনি গত 2 বছর ধরে এই ক্লাসে পড়ে আছেন। তার কারণটা কি জানতে পারি? আসলে আমি পড়াশোনায় ভালো নই, সেজন্য। হয়তো তাই হবে। তা এতটা বছর একটা ক্লাসে থাকতে আপনার লজ্জা করে না? লজ্জার কি আছে? এই যে আপনার সব বন্ধুরা আপনার আগে ভার্সিটি ছেড়ে চলে গিয়েছে, অথচ আপনি এখনো একই ক্লাসে, একই কলেজে। দেখুন, এত কিছু আপনাকে না জানলেও চলবে। এখন আমার রাস্তা থেকে সরুন, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। এদিকে ক্লাসে চলে আসে। ক্লাসে আসার পর ওখানে আবিরও আসে। আবির আসলে আকাশ ওর সাথে কিছু কথা বলতে থাকে। আবির, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোকে একটা মেয়ের ছবি দিচ্ছি, ওই মেয়েটার পুরো তথ্য আমার চাই। মেয়েটার কোনো ক্ষতি কি করতে? না থাক, তা করতে হবে না। শুধু মেয়েটা কি করে, কোথায় যায়, এইসব তথ্য আনতে পারলেই হবে। তাই হবে। এইদিকে আবির চলে যায় ক্লাস থেকে। আবির বের হওয়ার সময় একটা ছেলের সাথে আবিরের ধাক্কা লাগে। এতে করে ছেলেটা পড়ে যায়। আবির যদিও পড়ে যেত, কিন্তু কিছু কৌশলের জন্য না পড়ে গিয়ে নিজেকে ঠিক করে নেয়। ছেলেটা উঠেই আবিরের কল ধরে বলে, ওই তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস? দেখ রকি, আমার কোনো দোষ নেই, তুই নিজেই ধাক্কা খেয়ে পড়ে গেছিস। ওই এখন কি তুই আমাকে জ্ঞান দিবি? মনে রাখ, আমার বাবা এই ভার্সিটির কমিটির মধ্যে একজন। তোকে এই ভার্সিটি থেকে বের করে দিতে আমার 1 ঘন্টা লাগবে। তাছাড়া তোকে আমি তা করবো না, আমার ছেলেদের দিয়েই তোকে একটা মার খাওয়ালেই ঠিক হয়ে যাবে, বুঝলি? এদিকে আকাশ সবটা দেখতে থাকে, কোনো কথাই বলছে না। কেননা আকাশ ভালো করে জানে আবির এদের মতো 5 জনকে একাই মারতে পারবে। কিন্তু এদের যে বডি, তাতে এরকম 7 জন হলেও সমস্যা হবে না আবিরের। এইদিকে ওরা আবিরকে দৌড়াতে থাকে। আবির দৌড়ে গিয়ে একটা ফাঁকা মাঠে চলে আসে। এইদিকে আকাশও ক্লাসরুম থেকে বের হয়ে একটা পাশে দাঁড়িয়ে আছে, কেননা কোনো সমস্যা হলে আকাশ যেন আবিরকে বাঁচাতে পারে, এরকম পজিশন নিয়ে দাঁড়িয়ে যায়। এদিকে পুরো ভার্সিটির ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কেননা এই ভার্সিটির মোটামুটি অনেকেই রকিকে ভয় পায়। কেননা একে রকি অনেক খারাপ ছেলে, তার উপর বাবার পাওয়ার আর রাজনীতি করে। এইদিকে রকি, ওই তোর কি প্রাণের মায়া নেই যে তুই এখানে এসে বসে পড়েছিস? প্রাণের মায়া আছে বলেই এখানে এসেছি, নয়তো তোদের অন্য কোথাও নিয়ে গিয়ে মারতাম। কিন্তু তোদের জন্য মায়া হচ্ছে, তাই আর আমি তেমন কিছু করতেছি না। আচ্ছা, এখন তাহলে বাংলা সিনেমার মতো একে একে আসবি নাকি সবাই একসাথে আসবি? তবে আসার আগে একটা কথা বলার ছিল।
প্রথমে যে আসবি তার এমন অবস্থা করব যে 2 মাস হসপিটালের বেডে শুয়ে রাখার ব্যবস্থা করব। এরপর বাকিগুলো আসলে ওদের নিচের মতো করে মারব। এইদিকে আবিরের কথা শুনে ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কেউ সামনে যেতে চায় না, কেননা আবিরের কথা শুনে অনেকেই ভয় পেয়ে আছে। এদিকে আকাশ ইশারায় আসার জন্য বলে, কিন্তু আবির ইশারায় না বলে দেয়। তাই আকাশ ওখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ওরা এক এক করে আবিরকে মারতে আসে। আবিরও ওদের মারতে থাকে। একে একে ওদের মারা শেষ হয়ে যায়। রকি পরিস্থিতি বুঝতে পেরে পালিয়ে যেতে চাইলে আকাশ পিছন দিক থেকে একটা লাথি মারে। এতে করে রকি অনেকটা সামনে চলে আসে। দেখ আবির, আমাকে মারিস না, নয়তো তোর জন্য ভালো হবে না। এখনো সেই ডায়লগ তোর? আজকে তোকেও মারবো, দেখি কি করতে পারে আমার। এই বলে রকিকেও মারতে থাকে। অন্যদিকে পুরো ভার্সিটির সামনে আবির হিরো হয়ে যায়। আর সব মেয়েই আবিরের দিকে তাকিয়ে আছে, শুধু একটা মেয়ে বাদে, সে হচ্ছে ইরা। ওই সময় ইরাও ছিল। প্রায় সব মেয়ে আবিরকে দেখছিল, কিন্তু ইরা শুধুমাত্র আকাশের দিকে তাকিয়েছিল। ওখানে সবাইকে মারার পর আবির ওখান থেকে চলে আসে। এদিকে রকির বাবা খবর শুনে চলে আসে হসপিটালে, কেননা রকিকে ওর কিছু লোক হসপিটালে নিয়ে আসে। এদিকে আবির ওর মতো করে কাজ করতে থাকে। অন্যদিকে রাতের বেলায় ইরা লুকিয়ে লুকিয়ে আকাশকে মেসেজ পাঠায়। কেমন আছো তুমি? জি, এখন ভালো আছি। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি সেই মেয়ে যাকে আপনি হসপিটালে দেখেছেন ওই রাতে, এবং আপনার সাথে কথাও হয়েছে আমার। কি? আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তা আপনার না জানলেও চলবে। এখন আমাকে এটা বলুন, আপনি ভার্সিটিতে ওই মেয়েটার সাথে এত কথা কি বলেছিলেন? হুম। কোন মেয়ের কথা বলছেন? বাবা, এখন দেখি চিনতেও পারছেন না। মনে পড়েছে, ওই মেয়েটা তো এমনি এমনি কথা বলার জন্য এসেছে। ও তাই নাকি? আপনাকে আমি কি বলেছিলাম? কোনো মেয়ের সাথে কথা বলবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেন নাই। সেই জন্য ওই মেয়েটাকে এখন মরতে হবে। দেখুন, এমনটা করবেন না। কেন শুধু শুধু এইভাবে মেয়েদের জান নিবেন? আপনাকে আমি ভালোবাসি, তা কি জানেন না? এরপরও কোনো মেয়ের কথা বলবে তা তো আমি কখনো মেনে নিতে পারবো না, তাই না? তা তো আমি আর আপনি জানি, অন্য কেউ তো আর জানে না। তাই শুধু একটা মেয়ের জীবন নিতে যাবেন কেন? একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমার লোকেশন পাবেন না, তাই শুধু শুধু এত চেষ্টা করে লাভও হবে না। আপনি কি করে জানেন আমি আপনার লোকেশন জানার চেষ্টা করব? আমি এরকম কিছু জানি। আপনি কি ভাবেন কখন কোথায় যান, সব তথ্য আমার কাছে আছে। এর জন্য আপনার কতটা ক্ষতি হতে পারে তা কি আপনার ধারণা আছে? তা আপনি পারবেন না, কারণ আপনি আমাকে মারতে পারবেন না। যদি একটু আদর করতে চান তাহলে পারবেন। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। বাবা নেই আমি, আপনার বুঝলাম। বউ হই, আপনার বউ হই, কথাটা মাথায় ঢুকিয়ে নেবেন। এদিকে আকাশ মনটাকে শান্ত করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রকির বাবা রকির এই অবস্থা দেখে পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশ হসপিটালে চলে আসে। উনি এসেই, কে বাবা, কারা এই কাজ করেছে? ওদের তো আমি দেখে নেব। তোমাকে দেখতে হবে না, তুমি শুধু এই ছেলেটা ধরে নিয়ে এসো, এরপর বাকিটা আমি দেখে নেব। তাহলে একটা কাজ করুন, আপনি থানায় মামলা করে দিন, বাকিটা আমি দেখে নেব। আরে বোকা, থানায় যদি মামলা করি তাহলে তো ওকে থানায় নিয়ে আটকে রাখতে হবে, তাই মামলা করব না। তুই ওকে পার্সোনালভাবে ধরে নিয়ে আসবি, এরপর ওর সাথে কি করতে হবে না হবে তা আমি বুঝে নেব। ঠিক আছে, আমি ওই ছেলের সম্পর্কে তথ্য বের করে আপনার সামনে ওই ছেলেকে নিয়ে আসব। তাড়াতাড়ি যা তাহলে। পুলিশ চলে আসে আবিরকে খোঁজার জন্য। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে আকাশ চলে আসে ভার্সিটিতে। এবার আবারও ইরা পথ আটকে দেয়। তখন আবারও আকাশ কিছু বলতে যাবে, তার আগে ইরা এসে জড়িয়ে ধরে। এতে আকাশ অবাক হয়ে যায়। এখন কি করবে তাই ভাবছে, কেননা এই মেয়েটা এরকম করতেছে। যদি এই মেয়েটা দেখে তাহলে তো ওকে মেরেই ফেলবে। তাই ইরাকে বুক থেকে সরিয়ে নিয়ে বলে, দেখুন, এইভাবে জড়িয়ে ধরা কি ঠিক হচ্ছে? তাও এতগুলো মানুষের সামনে। তাহলে কোথায় জড়িয়ে ধরলে তোমার সুবিধা হবে বলো আমাকে, আমি ওইখানে না হয় গিয়ে জড়িয়ে ধরবো। আপনি তো দেখতেছি আমাকে পাগল করে দিবেন, তবে আপনি একটু সাবধানে থাকবেন। কেন?
আমার আবার কি হবে যে আমাকে এত সাবধান হয়ে থাকতে হবে? অনেক কিছু, যা আপনাকে বলে শেষ করা যাবে না। এখন আপাতত আমাকে যেতে দিন। চলো দুজন একসাথে যাই। এই বলে আকাশের হাত ধরে হাঁটতে থাকে। অন্যদিকে পুলিশ এসে আবিকে ধরে নিয়ে যেতে চাইলে ওখানে আকাশও চলে আসে। কি ব্যাপার অফিসার, ওকে নিয়ে কেন যাচ্ছেন? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই হবে, কেননা এটা জানার অধিকার আছে ওর। গতকাল ও যে ছেলেটাকে মেরেছে ওর বাবা থানায় মামলা করেছে, তাই আমি ওকে থানায় নিয়ে যাব। মামলা করেছে ভালো কথা, তা অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? ওটা কি সাথে কেউ নিয়ে ঘুরে নাকি? বারে, ওকে অ্যারেস্ট করতে এসেছেন অথচ অ্যারেস্ট ওয়ারেন্ট সাথে করে আনেননি। তাহলে একটা কাজ করুন, আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা আনুন, তারপর না হয় ওকে নিয়ে যাবেন। ওই তুই কি আমাকে আইন শিখাচ্ছিস? শেখাচ্ছি না, ভুলটা ধরিয়ে দিচ্ছি, তাই তাড়াতাড়ি করুন, সময় কম। পুলিশ তবুও আকাশের কোনো কথা শুনলো না। আবি তো অনেক আগে বকবক করছিল যখন আকাশ ছিল না, কিন্তু তবুও পুলিশ যখন ওকে নিয়ে যেতে চাইছিল তখন আকাশ পুলিশের হাত ধরে ফেলে। এতে করে পুলিশ অফিসার আরও রেগে যায়। তোর সাহস তো কম না, তুই আমার কাজে বাধা দিচ্ছিস? জানিস এর জন্য তোর কি করতে পারি? কিছুই করতে পারবেন না। যদি আপনি এর চেয়ে বেশি কিছু করতে যান তাহলে এখান থেকে হেঁটে যেতে পারবেন না। তাহলে কিভাবে যেতে পারবো শুনি? তার জন্য অ্যাম্বুলেন্স তো আছেই। তোর সাহস তো কম না, তোকে তো আজকেই। ওরা আসে মার জন্য, আকাশও কম না, সাথে আবিরও। ওরা দুজন মিলে বাকি অফিসারদের মারতে থাকে। আর্মির সাথে তো পুলিশ আর পেরে উঠবে না, সেজন্য পুলিশগুলো মার খেতে থাকে। অন্যদিকে ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে এখানে কি হচ্ছে না হচ্ছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। ওদের মারা শেষ হলে তখনই মেজর কল দেয়। জি স্যার, বলুন। কি করছো তুমি? বেশি কিছু না স্যার, একজন পুলিশ ইন্সপেক্টরকে মারতে ব্যস্ত। কি বলো, কি করছো এই পুলিশ? তা পরে জানাবো, এখন আপাতত ওকে মারা শেষ করি। তোমার কাজ শেষ করে আমার অফিসে আসো, একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, ওটা নিয়ে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে স্যার। এদিকে ওদের মারতে থাকে। ওদের মারার পর আরবিকে নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। ওখানে মেজরের রুমে বসে আছে। এখন বলুন স্যার, কি জন্য আমাকে ডেকেছেন? কয়েকদিন আগের মিশনের কথা কি মনে আছে? আছে, কেন? ওরা তো আবারও ঝামেলা করতেছে। এবার তো ওরা প্লেন হাইজ্যাক করেছে। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, এখন কি করব তাই বলো। যতক্ষণ না পর্যন্ত প্লেনটা নিচে নেমে না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা কোনো কিছু করতে পারবো না। তাহলে এখন উপায় কি প্লেন নিচে আনার? পাইলটের সাথে কি কথা বলার ব্যবস্থা হবে? তাহলে কিছু একটা করা যাবে। তা না হয় করব, কিন্তু এতে তো অনেক রিস্কের কাজ। ওরা যদি কিছু বুঝে যায় তাহলে তো আরো বেশি সমস্যা। কোনো সমস্যা হবে না, ওরা এত তাড়াতাড়ি পাইলটকে মারবে না। তাছাড়া ওদের মারলে বিমান চালাতে তো কাউকে লাগবে। ঠিকই তো বলছো, তাহলে তো ওদের কারোর সাথে যোগাযোগ করতে হবে। ঠিক বলেছেন, তবে একটা কথা, এই খবরটা যেন বাইরের কেউ না জানে। আমি আপনার সাথে 1 ঘন্টা পর দেখা করব। তাহলে এই 1 ঘন্টা আমি কি করব? কি যে বলেন না স্যার, আপনার তো অনেক দায়িত্ব। এই 1 ঘন্টায় আপনি সব রকম ব্যবস্থা করবেন। যেমন? এই 1 ঘন্টায় পাইলটদের সাথে কিভাবে কথা বলবেন, ওদের সাথে যোগাযোগ থেকে শুরু করে এই বিষয়ে কথা বলবেন। দরকার হলে বিমান এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেন। আমি না হয় এগুলো করলাম, কিন্তু তুমি তাহলে কি করবে? এই 1টা ঘন্টায় আমি আমার মতো করে লোক রেডি করব আর সব কিছু প্ল্যান করতে থাকব। ওকে, আমি তাহলে এই সব কিছু দেখতেছি। এদিকে মেজর ওনার মতো করে কাজ করতে থাকে। অন্যদিকে আকাশও ওদের টিম তৈরি করতে থাকে, সাথে কি করবে না করবে সব কিছু করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ অফিসে আসে। এইদিকে মেজর সব রকম ব্যবস্থা করে ফেলে, সেজন্য আকাশের টিমদের নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে এসে নিজেদের মতো পজিশন নিতে থাকে। এখন হয়তো অনেকের মধ্যে প্রশ্ন জাগে, আকাশ আসলামকে ছেড়ে দিলেই তো হয়, তাহলে ওদের ছেড়ে দিবে সবাই। কিন্তু আফসোসের বিষয় হলো আসলাম মারা গিয়েছে, যা অন্য কেউ জানে না। সেজন্য ওরা আসলামকে ছাড়ানোর কথা বলার আগেই যেন সবাইকে বাঁচাতে পারে, তাই এই পদক্ষেপ। কিছুক্ষণ চেষ্টা করার পর আকাশে পাইলটের সাথে কথা বলার সুযোগ হয়। কে বলছেন? দেখুন, আমি যেই বলি আপনি কোনো কথা বলবেন না। আমি যেভাবে বলতেছি আপনি শুধু সেভাবে কাজ করে যান। বাকিটা আমাদের হাতে,
আমি যা জিজ্ঞাসা করব আপনি শুধু ওইগুলোর উত্তর দিলেই হবে, বাকি আর কিছু করতে হবে না। জি বলুন। আপনার আশেপাশে কোনো এয়ারপোর্ট থাকলে ওখানে ল্যান্ড করার জন্য অনুমতি নিন। তার আগে এটা বলুন, ওরা কি কোনো লোকেশন আপনাদের দিয়েছে ওখানে যেতে হবে? দিয়েছি, কিন্তু ওই লোকেশনটা তো অনেক ভয়ঙ্কর একটা এরিয়া। ওখানে গেলে আমরা বেঁচে ফিরতে পারবো কি না তাই তো জানি না। প্লিজ আমাদেরকে বাঁচান। আপনি একটা কাজ করুন, আশেপাশের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করার ব্যবস্থা করুন। চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু মনে হয় না কোনো কাজ হবে। চেষ্টা করে দেখুন। কিন্তু এতে লাভ কি? আপনারা এত দূর থেকে এখানে আসতে তো অনেক সময় লেগে যাবে। তার চিন্তা করতে হবে না, আমরা অলরেডি আপনার কাছাকাছি চলে এসেছি। বেশি সময় আমাদের লাগবে না, কিছুক্ষণের মধ্যে হয়তো রাডারে আমাদের দেখা যাবে। তাই যে করে পারেন রাডারের থেকে আমাদের লুকিয়ে রাখবেন। আচ্ছা যাই করুন, সাবধানে। তবে এই বিমানে ওদের প্রায় 15 জন লোক আছে। আমি ওদের সাথে কথা বলে দেখি কি কি করতে পারি। দেখুন আপনি, আমরা আপনাদের ফলো করে আসতেছি। ধন্যবাদ। এরপর পাইলট হাইজ্যাকারদের সাথে কথা বলতে থাকে। দেখ, যতই চালাকি করিস না কেন, কোনো লাভই কিন্তু হবে না। দেখুন, আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, কিন্তু আপনার লোকেশনে যেতে এখনো 3 ঘন্টা লাগবে। তাই পাশের এয়ারপোর্ট থেকে তেল নিতে হবে, নয়তো আমরা যেতে পারবো না। তুই কি আমাদের বোকা পেয়েছিস যে তুই যা যা বলবি আমরা ঠিক তাই তাই করব? এইরকম অনেক ছবি দেখেছি, তাই আমাদের বোকা বানাতে আসিস না। আপনাদের আমি বোকা বানাচ্ছি না, তবু আমার কথা বিশ্বাস না করলে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন যে তেল আছে, এতে করে বিমান আর 1 ঘন্টা বেশি উড়বে না। যদি আপনারা ওই জায়গায় যাওয়ার কথা বলেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে না। পরে কোনো দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু আমরা সবাই মারা যাব। এই কথা শুনে হাইজ্যাকার কিছুটা বিচলিত হয়ে বলে, ঠিক আছে, তবে সাবধান, যদি কোনো চালাকি করেছিস তো আমি এক এক করে সবাইকে আস্তে আস্তে মারতে থাকবো। কোনো চালাকি হবে না, আমরা যাব ওখানে আর তেল নেওয়ার পর আবার চলে আসবো। যা বলেছিস যদি ওই অনুযায়ী সব কিছু হয় তাহলে তো ভালো। যদি এর বাইরে কোনো কিছু করিস তাহলে কি করব তা কিন্তু তোরা ভাবতেও পারবি না। তাহলে ওই এয়ারপোর্টে যাওয়ার ব্যবস্থা কর। ধন্যবাদ। পাইলট এয়ারলাইন্সে যোগাযোগ করে সব রকম ব্যবস্থা করে ফেলে। তার সাথে কোথায় কি করতে হবে না হবে এই সবগুলো তথ্য আকাশকে দিতে থাকে। তার সাথে আকাশও সবকিছু বলতে থাকে। সবটা বলা শেষ হলে ওরা চলে আসে এয়ারপোর্টের দিকে। এইদিকে আকাশের টিম নিয়ে অন্য আরেকটি বিমানে ছিল, যে বিমানটা অন্য সব বিমান থেকে অনেক দ্রুত গতিতে যেতে পারে। তাই ওরা এই বিমান নিয়ে সামনে এগোতে থাকে। এদিকে পাইলট বিমান নিয়ে এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে সবাই খবরটা পেয়ে আতঙ্কিত হয়ে যায়। এদিকে বেশিরভাগ যাত্রী খেতে পায়নি, তাই ওদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সবাই একটা কথা শুনে রাখো, এই বিমানের ভেতরে সবকিছু আমার কথা মতো হবে। যদি তোমাদের মধ্যে কেউ উল্টাপাল্টা কিছু করেছো বা বলেছো তাহলে একটা কথা মনে রাখবে, আমি তাহলে তোমাদের মধ্যে কাউকেই বাঁচিয়ে রাখবো না। প্লিজ এমনটা করবেন না। তাহলে কোনো রকম হুঁশিয়ারি দেখাবি না কেউ। আমরা তো কোনো কিছু করলাম না। না করার জন্যই তো বেঁচে গেলি। এখন যা এখান থেকে। তাছাড়া তেল নেওয়া কখন শেষ হবে? এই তো আর 1 ঘন্টা লাগবে। কি এত লেট কেন হবে? তোরা কোনো হুঁশিয়ারি করছিস না তো? দেখুন, এটাই নিয়ম। আমরা আসলেই তো ওরা তেল দিয়ে দিবে না। ওরা আগে নিজেদের গাড়িতে তেল নেবে, তারপর আমাদের কাছে এসে তেল দিবে। সেই জন্য অনেক সময় তো লাগবে না। তার উপর এই বিমান তো এদের না, তাই কিছু ফর্মালিটি আছে, ওইগুলো তো করতে হবে। যাই করিস তাড়াতাড়ি কর। এদিকে ওদের হাতে 1 ঘন্টা সময় আছে, তাই ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকে। কিভাবে কি করতে পারবে না পারবে সবকিছু। তার সাথে আকাশের সাথে যোগাযোগ করে কিভাবে কি করতে হবে না হবে। এইদিকে 30 মিনিট পরে আকাশ ওর টিমকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে এসে আকাশ ওর পজিশন নিয়ে নেয়। কিভাবে কি করতে হবে না হবে সবকিছু ওরা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে। সব রকম প্ল্যান করা শেষ, কিন্তু আকাশ ওর টিমটা নিয়ে ঢুকবে কি করে তাই ভাবছে। কিছুক্ষণ পর পাইলট ওদের রাস্তা দেখিয়ে দেয়। আপনারা বিমানের নিচ দিয়ে ঢুকতে পারবেন। আমি আপনাদের এই বিমানের সব কিছু পাঠিয়ে দিচ্ছি। তাহলে কোথায় দিয়ে কীভাবে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা, ওরা বিমানের ভিতরে কিন্তু বোমা লাগিয়ে রেখেছে। চিন্তা করবেন না, আমরা সব রকম ব্যবস্থা নিয়েই ভিতরে আসব, তাই আপনারা বেশি টেনশন করবেন না। এখন তাহলে যে কথাটা বলা ছিল, আমরা এয়ারপোর্টে এসে গিয়েছি। আপনি প্লেনের জানাগুলো এমন সিস্টেম করে দিন এতে করে বাইরের কিছু যেন দেখা না যায়, কেননা ওরা যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রোগ্রাম করে ওইগুলো ব্লার করে দিচ্ছি। এদিকে পাইলট বিমানের জানালাগুলো ব্লার করে দেয়। অন্যদিকে ওরা বিমান থেকে নেমে পাইলটের কথা মতো সবকিছু মেনে চাকার দিক দিয়ে বিমানের ভিতর প্রবেশ করে।
ওরা ওখানে গিয়ে আগে বোমা খুঁজতে থাকে, কিন্তু বোমা পায়নি। অন্যদিকে বিমান তো আকাশে উঠতেছে। কিছুক্ষণ পর পাইলট, বিমানের ভেতর তো কোনো বোমাই দেখতে পাচ্ছি না। আপনারা তো নিচে আছেন বিমানের, তাই দেখতে পাচ্ছেন না। যদি উপরে উঠে আসতে পারতেন তাহলে দেখতে পেতেন। চিন্তা করবেন না, আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইদিকে হাইজ্যাকাররা কারোর সাথে কথা বলে, কেননা ওরা কোনো বিপদে পড়েই ওখান থেকে চলে আসতে পেরেছে, সেজন্য ওরা কারোর সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর বস, কোনো চিন্তা করবেন না, আমরা কোনো রকম বিপদ ছাড়াই ওখান থেকে বের হয়ে চলে এসেছি। তবুও তোমরা সাবধানে থাকবে, কেননা ওদের উপরে কোনো বিশ্বাস নেই। বলা তো যায় না ওরা কোন দিক থেকে কোনো ব্যবস্থা করে রেখেছে। তা নিয়ে চিন্তা করতে হবে না, এখন শুধুমাত্র আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু হলেই হবে। আর 1.5 ঘন্টায় আমরা আমাদের আস্তানায় চলে আসব। এরপর আমাদের দাবি যদি ওরা না মানে তাহলে এদের তো মারবই, সাথে এই বিমান আমরা নিজেদের কাজেই ব্যবহার করব। ওকে, তাই করো, রাস্তায় কোনো বিপদ যেন না হয়। এদিকে পাইলট থেকে ওই জায়গার ঠিকানা নিয়ে নেয়। এরপর ওই জায়গায় স্ক্যান করতে থাকে, ওখানে কি আছে না আছে সেই সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে দেখতে থাকে। সব কিছু দেখার পর আকাশ ভালোভাবে বুঝতে পারে ওই জায়গায় আসলে অনেক ভয়ঙ্কর, কেননা ওই জায়গায় আরো কয়েকটা বিমানের অস্তিত্ব দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কেন, কি হয়েছে? ওরা বিমান যেখানে নিয়ে যাচ্ছে ওই জায়গা অনেক ভয়ঙ্কর, ওখানে আরো কয়েকটা বিমানের অস্তিত্ব আছে। তার মানে এরা আরো অনেক বিমান ওখানে আটকে রেখেছে। তবে আমাদের যাই করতে হবে খুব সাবধানে করতে হবে। তাহলে এখন কি করা যায়? বিমান ওখানে যাওয়ার আগেই আমরা হাইজ্যাকারদের মেরে ফেলতে হবে, তারপর আমরা এই বিমানটা আবার পাঠিয়ে দিব। তাহলে আমরা কি করব? প্রতিবার যা করি আজকেও ঠিক তাই করব। তাহলে আমরা এদের সবাইকে মেরে প্ল্যান আবার আগের জায়গায় পাঠিয়ে দিব, আর আমরা বিমান থেকে সোজা ওই জায়গায় এসে নামবো, তাই তো? ঠিক তাই। তাহলে এখন তাড়াতাড়ি করে মিশনটা শেষ করার ব্যবস্থা করো। তার আগে আমি দেখি ওরা কে কোথায় আছে। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে কে এখানে হাইজ্যাকার? যারা হাইজ্যাকার তাদের হাতে বন্দুক আছে, আর আমরা তা দেখেই বুঝতে পারবো কে ওখানে হাইজ্যাকার। এখন একটা কাজ করো, এই কর্কপিটটা তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করো, আমরা এই পথ দিয়েই ভিতরে ঢুকবো। ওকে, তাই হবে। ওরা ওই জায়গাটা অনেক প্রচেষ্টার পর খুলতে পেরেছে। এরপর ওই পথ দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। ওরা অনেক সাবধানের সাথে সামনে এগোতে থাকে। একে একে ওরা বোমা খুঁজতে থাকে। প্রতিটা বোমা ওরা খুব সাবধানের সাথে ডিফিউজ করতে থাকে। সবটা ডিফিউজ করার পর সব বোমা ডিফিউজ করা শেষ? না, এখনো হয়নি। সবগুলো তো করলাম। এখনো 2টা বোমা বাকি আছে। এই বোমাগুলো মানুষের শরীরে আছে। কার শরীরে? একটা হাইজ্যাকারের শরীরে আর একটা একজন যাত্রীর শরীরে। এখন তাহলে কি করতে হবে? বেশি কিছু হবে না, একটা কাজ করো, যার শরীরে বাধা আছে ওকে আগে মারতে হবে। যার শরীরে বাধা আছে ওই লোকটা এইদিকে আসছে, তাই তাড়াতাড়ি করে ওকে আটকে রাখতে হবে। এদিকে লোকটা আসা মাত্রই আকাশ ওকে ধরে ফেলে। ওই লোকটা 2 হাত ধরে রাখে, কেননা এতে করে বোমাটা না ফাটাতে পারে, তাই ওর হাত ধরে রাখে। এরপর লোকটাকে মেরে ফেলে আর ওই বোমাটা নষ্ট করে দেয়। বোমা নষ্ট করার পর এবার সামনে এগোতে থাকে। এবার আস্তে আস্তে ওরা সবাইকে মারতে থাকে। সবাইকে মারা শেষ হলে ওই যাত্রীর কাছে যায় আর সব কিছু খুলতে থাকে। সবশেষে ব্যাগের মাধ্যমে একটা বোমা পায়, ওই বোমা নষ্ট করে ফেলে। এরপর আকাশ ও আবিদ এবং পুরো টিম সবাইকে খুব সাবধানের সাথে বাঁচিয়ে নেয়। সবাইকে বাঁচানোর পর দেখুন, এখন সব কিছু নিরাপদে আছে, আপনাদের আর ভয় পেতে হবে না। আপনারা তাহলে সামনের দিকে এগোতে থাকেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দিবেন না, আপনার সাহায্য না পেলে তো এই মিশন শেষ করা সম্ভব হতো না। এখন তাহলে আমি হেডকোয়ার্টারে সবটা জানিয়ে দিই। জানিয়ে দিন। এবার তাহলে আমাদের বিদায় দিন। কিন্তু আপনারা যাবেন কি করে? আমরা তো বিমানের ভেতর দিয়ে যাব, যে পথ দিয়ে এসেছি সে পথ দিয়ে। আচ্ছা, একটা কাজ করুন, আপনি বিমানের চাকাগুলো মেলে দেওয়ার ব্যবস্থা করুন, আমরা ওই পথ দিয়ে চলে যাব। ঠিক আছে, আপনারা আমাদের জন্য যা করলেন সত্যি আপনাদের উপরে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এটা আমাদের কর্তব্য। আচ্ছা, পরে দেখা হবে যদি বেঁচে থাকি। এই বলে ওরা একে একে নিচে নামতে থাকে। ওরা প্যারাশুটের মাধ্যমে খুব সাবধানে নিচে নেমে আসে। ওরা রাতের বেলায় নামার জন্য কেউ কোনো কিছু টের পায়নি। কিছুক্ষণ পর ওরা মাটিতে এসে নামে। মাটিতে নামার পর তোমরা খুবই সাবধানে থাকবে, এখানে কিন্তু কোনো সাধারণ মানুষ নেই।
তাই আমরা এখানে কাউকে বাঁচিয়ে রাখবো না। যাওয়ার সময় এখানে থাকা সব কিছু ধ্বংস করে দেব, এক কথায় এই দ্বীপটাকে ধ্বংস করে দেব। ঠিক আছে, তাই হবে। এইদিকে ওরা এক এক করে সামনে এগোতে থাকে। পুরো জায়গা অনেক ফাঁকা ছিল, তাই ওরা এক এক করে সামনে এগোতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর আকাশ ওদের আস্থানের কাছে গিয়ে পৌঁছায়। এখন সবাই সাবধান, ওখানে ওরা কাউকে আটকে রেখেছে কিনা তা এখনো শিওর না, সেজন্য কোনো রকম মিসাইল ব্যবহার করা যাবে না। আগে যদি ওখানে কাউকে পাই তাহলে ওদের নিয়েই ফিরবো। আমি লোকেশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছি, ওরা যত দ্রুত এখানে আসার চেষ্টা করবে। তাহলে কি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব? যাব। এরপর ওরা সামনে এগোতে থাকে। যত দূর যায়, যে সামনে আসে তাকে মেরে ফেলে, কাউকে বাঁচিয়ে রাখলো না। অনেক সময় পর ওরা সবাইকে মেরে ফেলে। সবাইকে মারার পর ওই জায়গা ভালো করে দেখতে থাকে কেউ এখনো বেঁচে আছে কিনা। অনেক সময় পর ওরা কোনো গুপ্ত দরজা খুঁজে পেল না। এরপর ওখানে থাকা মনিটর দিয়ে এনালাইসিস করতে থাকে পুরো দ্বীপে, কিন্তু তারপরও কোনো জীবিত লোকের সন্ধান ওরা পেল না। তাই আকাশ বলে, আবির, এই দ্বীপটাকে পানির সাথে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি সব রকমের ব্যবস্থা করতেছি। কিছুক্ষণের মধ্যেই ওরা পুরো দ্বীপে বোমা ফিট করে দেয়। অনেক শক্তিশালী বোমা ওরা ফিট করে। অনেক সময়ের পর যখন ওদের জন্য হেলিকপ্টার চলে আসে, তখন ওরা ওই হেলিকপ্টার উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর বোমা দিয়ে ওই দ্বীপটাকে পানির সাথে মিশিয়ে দিয়ে চলে আসে। ওরা নিজেদের মিশনটাকে সাকসেস করে চলে আসে। পরের দিন টিভিতে আকাশের ছবি দেওয়া হয়, কেননা আকাশ এত বড় একটা মিশন শেষ করেছে সেজন্য। কিন্তু ছবিতে সামনে একটু ঝাপসা করে দেওয়া হয়েছে, এতে করে বাইরে কেউ চিনতে না পারে। এই মিশনটা শেষ করে পরের দিন আবারও ভার্সিটিতে আসে। আসার পর আবারও ইরা ওর সামনে চলে আসে। কি ব্যাপার, কোথায় ছিলেন এই কয়েকদিন? বিয়েতে ছিলাম। বিয়েতে? তা কার বিয়ে ছিল? কার আবার? আমার বিয়ে। কি, আপনার কবে বিয়ে হলো? তাছাড়া আপনি বিয়ে করেছেন অথচ আমি জানতেই পারলাম না। আপনাকে তো দাওয়াতই দিলাম না, তাহলে জানবেন কি করে? দেখুন, আপনাকে আমি ভালোবাসি, আর আপনি আমাকে না বলে বিয়ে করে নিলেন। করেছি তো, কি হয়েছে? আপনি এখান থেকে কি যাবেন? যাব না। কি করবেন আপনি? আমি চলে যাচ্ছি। কোথাও যেতে পারবেন না। আমি যেখানে যাব তুমিও আমার সাথে যাবে, তাই কোনো কথা নয়, চলো আমার সাথে। এই বলে ওকে নিয়ে চলে গেল। এইদিকে 7 দিন পর আকাশ কিছু তথ্য পেয়েছে ইরার সম্পর্কে। ইরার পরিবারে কেউ নেই, ইরা একদম একা থাকে। ওর বাবা মা অনেক আগে মারা গিয়েছে, আত্মীয় বলতে কেউ নেই। সবটা জানার পর আকাশের মন অনেক খারাপ হয়ে যায়। কিরে, মন খারাপ কেন করছিস? এই যে মেয়েটার জন্য। কিন্তু কি করব বলো, মেয়েটাকে আমিও পছন্দ করি, কিন্তু ওকে যদি আমি এই কথাটা বলি তাহলে ওই মেয়েটা একে মেরে ফেলবে, তাই আমি কিছু বলতেও পারছি না। আমার মনে হয় তুই ইরাকে নিজের মনের কথাটা বলে দে। তাছাড়া তুই যদি নিজের বউকে না বাঁচাতে পারিস তাহলে দেশকে কি করে বাঁচাবি? তা ঠিক বলেছিস। এখন তাহলে চল বাসায় যাই, কালকে ইরাকে আমি সবটা বলে দিব। এদিকে রাতে আকাশ ওর বাসায় আসে। বাসায় আসার পর একটা মেয়েকে ওর বিছানায় দেখতে পাই। মেয়েটার মুখে মাস্ক ছিল, তবু আকাশ বুঝতে পেরেছে এটা ওই মেয়েটাই। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে কোনো সমস্যা? সমস্যা তো থাকবেই, আমি এখানে একা থাকি, তার সাথে আপনিও এখানে চলে এসেছেন। এখন আমি যদি কিছু একটা করে বসি আপনার সাথে। আপনি সে সব কিছু করবেন না, তা আমি খুব ভালো করেই জানি। এখন আপনাকে আমি যা বলার জন্য এসেছি তা বলেই চলে যাব। আপনি তো মেসেজ করেও বলতে পারতেন। পারতাম, কিন্তু কিছু প্রশ্নের উত্তর সরাসরি পেলেই ভালো লাগবে। তা কি জানতে চান? তুমি কি কলেজের ওই মেয়েটাকে ভালোবাসো? কেন বলুন তো? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পছন্দ করি, কিন্তু ওকে বলার সাহস হয়নি, কারণ বললে আপনি যদি ওকে মেরে ফেলেন, তাই আমি বলিনি। বুঝতে পেরেছি, তাহলে আজকে থেকে আপনাকে আমি ডিস্টার্ব করব না, কেননা আমিও অন্য আরেকজনকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব, তাই তোমাকে মুক্তি করে দিলাম। সত্যি বলছেন? সত্যি বলছি। ভালো থাকবেন, আর কখনো হয়তো আপনার সাথে দেখা হবে না। আল্লাহ হাফিজ। ইরা চলে যাওয়ার পর আকাশ অনেক খুশি হয়। খুশিতে কিছুক্ষণ নাচতে থাকে। পরের দিন আকাশ ভার্সিটিতে যায়।
ওখানে যাওয়ার পর দেখে একটা মেয়ে বোরকা পরে এসেছে। আকাশ যাওয়ার পরে ওকে নিয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। আপনি কে? এইভাবে আমার হাত কেন ধরেছেন? আমাকে আপনি খুব ভালো করেই চিনবেন। তার আগে গাড়িতে উঠুন, সব দেখাচ্ছি। সিসি, আমি ওই রকম ছেলে না। আমিও ওই রকম মেয়ে না। তাহলে গাড়িতে নিয়ে কি দেখানোর কথা বলতেছেন? গেলেই দেখতে পারবেন। এখন কোনো কথা না বলে চলুন তো। আকাশের হাত ধরে গাড়িতে নিয়ে যায়। গাড়ির ভিতর আকাশ ও ইরা বসে আছে। ইরা ওর গায়ের বোরকা খুলতে গেলে আকাশ ওর চোখ বন্ধ করে ফেলে। ইরা তো ওর কাজ করে যাচ্ছে, বোরকা খুলে এবার তাকাও আমার দিকে। না, তাকাবো না। তুমি কি পরিস্থিতিতে আছো তা না জেনে আমি চোখ মেলবো না। আরে কিচ্ছু হবে না। ইরা আকাশের চোখ থেকে হাতটা সরিয়ে নেয়। হাত সরাতে আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে, চোখের পাতা একবারের জন্য সরালো না। এইদিকে আকাশের এমন চোখের চাহনিতে ইরা লজ্জা পেয়ে যায়। এমন করে তাকিয়ে থাকবে নাকি কিছু বলবে? হ্যাঁ বলবো তো, কিন্তু কি বলবো তাই ভুলে গেছি। আমাকে কেমন দেখাচ্ছে তা বলবে? সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। বিয়ে করবে আমাকে? কি বিয়ে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মুখে বলতে পারছো না। তাই এখন তুমি রাজি থাকলে আমি এখনই তোমাকে বিয়ে করব। কিন্তু এখন কি করে সম্ভব? বিয়ে পড়ানোর জন্য তো কাজই লাগবে। সব ব্যবস্থা আছে, তুমি শুধু হ্যাঁ বলো, তাহলেই হবে। রাজি আমি। এরপর ইরা আকাশকে নিয়ে চলে আসে কাজী অফিসে। ওদের সাথে আবিরও আসে। ওদের বিয়ের সাক্ষী আবির ও নদী। কেননা ইরা আসার সময় নদীকে আসতে বলে, আর আকাশও আবিরকে বলে আসার জন্য। ওরা দুজনে বিয়ে করার পর আবির ও নদী ওদের একটা রুম বুক করে। কি দরকার ছিল এই রুমটা বুক করার? তুলা ভাই কি যে বলেন না, আমার বান্ধবীর এই প্রথম রাত, তাই তো এত আয়োজন। বুঝলাম। ভাইয়া এখন তাহলে রুমে যান, আমার বান্ধবীটা অপেক্ষা করতে করতেই শেষ। এরপর হয়তো বাইরে এসে আপনাকে এনে ভিতরে নিয়ে যাই। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে ভিতরে। এদিকে আকাশ ভিতরে ঢুকে। ভিতরে যাওয়ার পর ইরা বিছানা থেকে উঠে এসে আকাশকে সালাম করে। সালাম শেষ করার পর আকাশ ইরাকে ধরে উঠিয়ে নেয় এবং ইরার কপালে একটা চুমু দেয়। এতে ইরা লজ্জা পায়। তোমাকে কি কিছু প্রশ্ন করব? প্রশ্ন করতেই পারো, কিন্তু একটা কথাই বলবো, তোমার সব প্রশ্ন আমি জানি। আমি আগে থেকেই উত্তরগুলো রেডি করে রেখেছি। তাহলে বলো তো আমি কি প্রশ্ন করতে পারি? তুমি জানতে চাও আমার পরিবারের কেউ আসেনি কেন বিয়েতে, আর আমার সম্পর্কে তুমি কিছুই জানো না, তবুও আমার কথাই আমাকে বিয়ে করেছো। এই বিষয়ে পর তুমি প্রশ্ন করবে, তাই তো? তুমি দেখি সবটা জানো। মাঝে মাঝে অনেক কিছু জানতে হয়। ও তাই? তাহলে আমার সব প্রশ্নের উত্তর দাও। দিব, তার আগে তুমি তোমার ব্যাপারে সব সত্যি বলবে। কি সত্যি? এই যে তুমি কি করো, তাছাড়া তুমি কি করো তা আমি জানি। এর বাহিরে তুমি কিছু লুকাচ্ছ। তোমার এমনটা কেন মনে হচ্ছে? যখনই আমি তোমার পাশে যাই তখনই তুমি কিছু একটা হারানোর ভয় তোমার মনে কাজ করে, যা আমি লক্ষ্য করেছি। আসলে সত্যি বলতে। এরপর আকাশ ইরাকে সবটা বলতে থাকে। ইরা সবটা শুনে হাসবে না কাঁদবে তা ইরা বুঝতে পারছে না। যদিও আপনারা সবাই জানেন কি থেকে কোন দিক দিয়ে গল্পটা গিয়েছে, তাই নতুন করে আপনাদের এই ব্যাপারে নাই বললাম। কেননা যে ঘটনা আপনারা সবাই জানেন তার নতুন করে বলতে চায় না। তাহলে চলুন শুরু করি। সবটা শোনার পর ইরা আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ভেবেছে হয়তো ওকে ভালোবাসে সেজন্য, কিন্তু এর বাইরে যে আরো একটা কারণ আছে তা আকাশ এখনো জানে না। কিছুক্ষণ পর, আমি তো সবই বলেছি, এখন তুমি বলো। সত্যি বলতে আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। তবে মাঝে মাঝে নদী আমার সাথে এসে সময় কাটায়। তবে আমিও তোমার মতো জবের জন্য ভার্সিটিতে যাই সময় কাটাতে। তুমি কি জব করো? আমি সিবিআইতে কাজ করি। তার চেয়ে আশ্চর্য ঘটনা, ওই দিন তুমি যে মেয়েটাকে বাঁচাতে গিয়েও কিছু করতে পারোনি, ওই দিন লিফটে ওই লোকটাকে আমি মেরেই ছিলাম। এই জন্য বলি এত পারফেক্ট নিশানা কি করে করলে? এখন তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তুমি এখনো একটা প্রশ্নের উত্তর দিলে না। কি সেটা? একটা মেসেজ পাঠাচ্ছি, ওটা দেখে মনে করতে পারো কি না দেখো। মেসেজ কিসের? দেখোই না আগে।
আকাশ মেসেজ পাঠায়। মেসেজ দেখে ইরা তো অবাক হয়ে যায়, কেননা ইরা সব তথ্য আকাশের কাছে। তার মানে তুমি প্রথম আমাকে আমার ব্যাপারে সবাই জানতে, আমি কি করি, কোথায় থাকি, সব কিছু তুমি নোটিস করেছো? করেছি, তবে সবটা জানতাম না। তুমি যে কাজ করো মানে সিবিআইতে, তা কিন্তু আমি মোটেও জানতাম না। এখন তো জানলে। আচ্ছা, আর কি কোনো কথা আছে যা আমাকে বলার বাকি আছে? না, আর কোনো কথা নেই, কিন্তু তুমি কি করে আমার কাজের ব্যাপারে জানো? আমি যে কাজে এসেছি তখন তোমাকে দেখি, তোমাকে আমার কিছুটা সন্দেহ হয়, তাই তোমার সম্পর্কে তথ্য বের করতে থাকি। সবটা জানার পর আমি বুঝতে পেরেছি তুমি আর্মিতে, তবে তুমি অন্য সব অফিসারদের মতো ক্যাম্পে থেকে না, তুমি একটু বেশি স্পেশালভাবে থাকো। সেই জন্য বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ অফিসার নাও। তাছাড়া তোমাকে আমার অনেক ভালো লেগেছে। বাহ, অনেক তথ্যই দেখি আমার সম্পর্কে জোগাড় করে নিয়েছো। তুমি কি জানো এর জন্য আমি তোমাকে গ্রেপ্তার করতে পারি? তা জানি, কিন্তু নিজের বউকে গ্রেপ্তার করবে তুমি? করব তো। আর গ্রেপ্তার করে আমার বাড়িতে নিয়ে যাব। ওই বাড়িতে যাওয়ার জন্য তো আমি গ্রেপ্তার এখনই হতে রাজি। সময় তো অনেক লস হলো, এবার কি শুরু করি? যদি তুমি হ্যাঁ বলো তাহলে। আমি কি তোমার টিচার লাগি নাকি যে পারমিশন নিতে হবে? বউ হই বউ তোমার আমি, তাই জোর করে তো করে নিতে পারো। বউ হলেও তো তুমি একজন মানুষ। বউ বলে যখন তখন পুরুষত্ব দেখানো ঠিক না। কেননা আমার বউ হওয়ার আগে বড় কথা হলো তুমি একজন মানুষ, তোমার তো নানা রকম সমস্যা থাকতে পারে। তাই স্বামী বলে নিজের ক্ষুধা মেটাতে পারবো না এইভাবে করতে, তাই তুমি রাজি থাকলে তাহলেই তোমার কাছে টেনে নেব। বাবা, আমার বরটা দেখি কত চিন্তা করে আমাকে নিয়ে। আচ্ছা যাও, পারমিশন দিলাম, যা বলার করতে পারো, কিন্তু একটা প্রমিস করতে হবে। যেমন? যখনই কোনো মিশনের সাথে না কোনো কথা দাও তুমি সুস্থ অবস্থায় ফিরে আসার চেষ্টা করে যাবে। চিন্তা করো না, আমি সুস্থ হয়ে আসব, তোমাকে এত চিন্তা করতে হবে না। কারণ আমি তোমাকেই চাই, সেই জন্য এর চিন্তা হচ্ছে। আমি চাই না তোমার কিছু হয়ে গেলে আমি নিঃশ্বাস হয়ে আরেকটা বিয়ে করে অন্য কাউকে। চুপ, একদম চুপ। এইসব কথা ভুলেও আনবে না মুখে। আমি চাই না আমার পরে কেউ তোমার এতটা কাছে আসুক। এখন চলো আমরা ঘুমাই, অনেক রাত হয়েছে। আমাকে জড়িয়ে ধরে বুকে টেনে নাও, আমি তোমার বুকের মধ্যেই ঘুমাবো। আচ্ছা, আসো তাহলে। এদিকে ওদের বিয়ে প্রায় 2 মাস কেটে যায়। আকাশও ইরার দিনরাত ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন ইরাকে কিছু কাজে বাইরে যেতে হবে, তাই ইরা সে নিয়ে কথা বলার জন্য আকাশের কাছে আসে। আকাশও মত দিয়ে দেয়, কেননা কাজের জন্য ইরাকে বাংলাদেশে যেতে হবে। অন্যদিকে ইরার কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি, তাই আকাশের একটু চিন্তা হচ্ছে। অন্যদিকে আবির ও নদী ওরা একজন আরেকজনকে পছন্দ করেছে, সেজন্য ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। ওদের বিয়ে করা শেষ। আবির, নদী, আমি চাই তোমরা দুজন ইরাকে নিয়ে একসাথে বাংলাদেশে যাও। কিন্তু কেন? তোমাদের বিয়ে হয়েছে, তাই হানিমুন পালন করতে যেতেই পারো। আর সে ফাঁকে ইরাকেও তোমরা দেখে রাখতে পারবে। আচ্ছা ভাইয়া, ওখানে কি কোনো সমস্যা আছে? না মানে ইরার কি কোনো বিপদ হবে কি? হতেও পারে, কিন্তু আমি এখনও শিওর না, তাই তোমাদের ওর সাথে পাঠাচ্ছি। আবির, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, জানাবো। ওকে, তাহলে সাবধানে যাও তোমরা। এইদিকে আবির, নদী ও ইরা ওরা 3 জনে চলে যায় বাংলাদেশে। কেননা ইরার কি কাজ তা ইরা এখনো জানে না, বাকিটা ওখানে যাওয়ার পর বলতে পারবে। এদিকে ইরা বাংলাদেশে চলে যায়। ইরা যাওয়ার পর আকাশ আরও একটা মিশনে যায়, যদিও ওই মিশনের কথা আকাশ এখনো ইরাকে জানায়নি। কেননা যদি জানায় তাহলে ইরা অনেক ভয় পেয়ে থাকবে, সেজন্য। এদিকে আবির যাওয়ার পর। স্যার, একটা খবর আছে। কি খবর? কোনো গুরুত্বপূর্ণ কথা কি? অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া আমার মনে হয় আপনার একবার বাংলাদেশে যাওয়া দরকার। আচ্ছা, ওদের উপরে কোনো হামলা হবে না তো? ম্যামের উপরে হামলা না হলেও আবির স্যারের উপরে হামলা হতে পারে, তাই আমার মনে হয় আপনার ওখানে যাওয়াটা খুবই দরকার। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো। স্যার,
আপনি কি তাহলে এই গল্পের বাকি অংশ বাংলাদেশে শেষ করে দিবেন? তা তো পাঠকদের হাতে। ওরা চাইলে বাংলাদেশে গল্পটা শেষ করে দিব, আর না চাইলে গল্পটা সিজন 2 পর্যন্ত নিয়ে যাব। আমার মনে হয় সবাই সিজন 2 পর্যন্ত চাইবে। চাইলে তো ভালো। আচ্ছা, আমার সময় যাচ্ছে, নয়তো ওইদিকে অনেক লেট হয়ে যাবে। আল্লাহ জানে, আমি যাওয়ার আগে ওখানে খারাপ কিছু যেন না হয়ে যায়। স্যার, আমি আপনার ব্যবস্থা করতেছি। ওকে, তাড়াতাড়ি করো। এদিকে আকাশ ইরার সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই পাচ্ছে না, কারণ ইরা সিম ওখানে গিয়ে চেঞ্জ করতে হয়েছে। অন্যদিকে আবির ও নদীর নাম্বারও সেম অবস্থা, কোনো মতেই কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এদিকে আকাশ ওর সব কিছু নিয়ে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে তেমন কিছুই আকাশ চিনে না, তবুও কোনো রকম ওরা যে জায়গায় থাকে ওখানে গিয়ে খুঁজতে থাকে। অনেকটা সময় পর ওদের ঠিকানা পায়, সেজন্য ওই ঠিকানায় গিয়ে দেখে একজন লোক রুমের ভিতরে, তাই ওনাকে প্রশ্ন করে। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? এখানে 2টা মেয়ে আর একটা ছেলে থাকতো, ওরা কোথায় গিয়েছে কিছু কি জানেন? দেখুন, আমি তো 2 দিন হলো এখানে উঠেছি, তবে এই রুমে কে কে থাকতো ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করেন, উনি জানে। কোথায় সে ওয়ার্ড বয়? একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আপনাকে দেখে মনে হচ্ছে নতুন এখানে। জি, আমি আজকেই বাংলাদেশে এসেছি। আচ্ছা, যারা এখানে ছিল তারা আপনার কে হয়? আমার স্ত্রী এসেছিল একটা কাজে, আর আমার বন্ধু আর ওর বউকে নিয়ে এসেছিল হানিমুনে। এই তো ওয়ার্ড বয় এসে গিয়েছে, এখন যা জিজ্ঞেস করার করে নিতে পারেন। এরপর আকাশ ওয়েটারের থেকে সব তথ্য নিতে থাকে। সবটা নেওয়ার পর আকাশ বুঝতে পারে কেউ এতদিন ওদের উপর নজরদারি করেছে, সুযোগ বুঝে ওদের ধরে নিয়ে গিয়েছে। এদিকে ওদের এখন ধরবে কি করে তা নিয়ে আকাশ ভাবতে থাকে। এইদিকে বাংলাদেশে কোনো কিছু আকাশ চিনে না, তাই কারোর সাহায্য নিয়ে পুলিশ স্টেশনে যায়। ওখানে যায় রিপোর্ট লেখাতে। কিছুক্ষণ পর, তো বলুন মিস্টার আকাশ, আপনার রিপোর্ট কি নিয়ে? আমার স্ত্রী, আমার বন্ধু ও তার স্ত্রী, এরা 3 জনই গায়েব। ওদের 3 দিন ধরে কোনো খবর পাচ্ছি না। 3 দিন ধরে খবর পাচ্ছেন না? আর আপনি এতদিন পর এসেছেন রিপোর্ট লেখাতে? আসলে আমি এখানে থাকি না। তাহলে কোথায় থাকেন আপনি? দেখুন, আমার স্ত্রী একটা কাজে এখানে এসেছে, আর আমার বন্ধু ওর স্ত্রীকে নিয়ে এসেছে হানিমুনে। 3 দিন ধরে ওদের সাথে যোগাযোগ করতে পারিনি, তাই আমি বাংলাদেশে চলে এসেছি। আচ্ছা, বলতে খারাপ লাগতেছে, তবুও বলতে হচ্ছে। এমনও তো হতে পারে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধুর কোনো... একদম বাজে কথা বলবেন না ওদের নামে। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? হুমকি না, আমি খুব সাধারণভাবেই বলতেছি। আপনি আমাকে কোনো সাহায্য করবেন কি না তা আমি জানতে চেয়েছি। এখন আপনার উপরে সব কিছু। যদি কোনো সাহায্য না করি তাহলে? তাহলে আমি আমার দেশ থেকে লোক আনবো, আর নিজেই এই কেসের মূল জায়গায় যাব। ওকে, আপনার যা ইচ্ছা করতে হয় পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ওদের ফিরে পাই তাহলে আপনার জানটা আমি ফিরিয়ে দেব। যদি ওদের কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে আমি মেরে ফেলবো, কথাটা মনে রাখবেন। পুলিশ তো আমার কথা শুনে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আমি আমার দেশে কল দিলে কয়েকজন আর্মি ডেকে আনি। 1 দিন পর ওরা চলে আসে আমার কাছে। কেমন আছেন স্যার? ভালো। আমাদের হাতে একদম সময় নেই, তাই খুব তাড়াতাড়ি যা করার করতে হবে। জি স্যার, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আবির স্যার ও ওনার স্ত্রী এবং আপনার স্ত্রীকে অবশ্যই উদ্ধার করব। এটা হচ্ছে ওদের নাম্বার, সব কিছু ট্রেস করো। এই কয়েকদিনের ফুল ডিটেলস বের করে আমাকে দাও। কার কার সাথে কীরকম কথা হয় না হয় সব কিছু দেখতে থাকো। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে সবকিছু ওরা ঠিক করতে থাকে। কয়েক ঘন্টা পর ওরা অনেক কিছু পায়, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো কল পায়নি। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা নাম্বার থেকে মেসেজ আসে আকাশের ফোনে। মেসেজে লেখা ছিল, আকাশ, আমাকে বাঁচাও, কারা যেন আমাদের আটকে রেখেছে। মেসেজ পেয়ে আকাশ ওই নাম্বার টেস্ট করতে থাকে। কিছুক্ষণ পর ইরা লোকেশন ভেসে ওঠে ল্যাপটপে। লোকেশন দেখে আকাশ তো অবাক হয়ে যায়। লোকেশন টেস্ট করে ওই জায়গাটা সেভ করে রাখে। এরপর ওদের নিয়ে রওনা হয় ওই জায়গার দিকে। অন্যদিকে, ইরা, তুমি মোবাইল কোথায় পেলে? জানি না, হঠাৎ এই ব্যাংকের মধ্যে এই মোবাইলটা পেলাম। অনেক কষ্টের পর তাকে এই মোবাইল দিয়ে একটা মেসেজ পাঠাতে পেরেছি।
মেসেজটা কাকে দিয়েছো? আকাশকে পাঠিয়েছি। ও যদি মেসেজটা দেখে তাহলে অবশ্যই আমাদের খুঁজতে এখানে আসবেই। অনেক কষ্টের পর মোবাইলটা দিয়ে মেসেজ করেছি, হয়তো কিছুক্ষণ পর মোবাইল অফ হয়ে যাবে। আকাশ মনে হয় এখনো মেসেজ চেক করেনি, যদি চেক করতো তাহলে তো এতক্ষণে কল দিত। আচ্ছা কি করব আমি জানি না, এমন বাকিটা আল্লাহর হাতে। এদিকে 1 ঘন্টা পর আকাশ ও টিম নিয়ে চলে আসে ওই লোকেশনে এসে চারিদিক আকাশের লোকজন ঘিরে দেয়। কিছুক্ষণ পর ওরা বাকি অপারেশনের মতো এই অপারেশনও করতে থাকে। ধীরে ধীরে ওরা ভিতরে ঢুকতে থাকে। ভিতরে যতই যাচ্ছে ততই কাউকে দেখতে পাচ্ছে না। পুরো বাড়িতে ওদের খুঁজে পেল না। কিছুক্ষণ পর আকাশ ওখানে একটা দরজা খুঁজে পায়, তাই ওই দরজা ভাঙার চেষ্টা করে যাচ্ছে। অনেকটা সময়ের পর দরজা ভেঙে যায়। দরজা ভেঙে আকাশ ওইটার ভিতরে ইরা, আবির ও নদীকে দেখতে পায়। এরা তো আকাশকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আকাশ ওদের দেখে ভালো করে বুঝতে পেরেছে ওরা ওদের না খাইয়ে রেখেছে, তাই ওদের এনার্জি ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনগুলো আর্মির লোক বেশি ব্যবহার করে, কেননা এতে করে ওরা সহজে ক্লান্ত হয়ে যায় না। ইরা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি এত তাড়াতাড়ি এখানে কি করে এলে? সব পরে বলবো। অফিসার, ওদের নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যাও, আর বাকি অফিসার এখানে থাকো। ঠিক আছে স্যার। 4 জন অফিসার চলে আসে ওদের নিয়ে হসপিটালে, আর বাকি 6 জন ওই জায়গায় থেকে যায়, কেননা কারা এর পিছনে আছে তা দেখার জন্য। কিছুক্ষণ পর ওখানে কয়েকটা গাড়ি এক এক করে আসতে থাকে। ওরা গাড়ি থেকে নেমে ভিতরে গিয়ে ঢুকে যায়। ভিতরে ওরা কাউকে দেখতে পায় না, তাই ওরা বাইরে ও চারিদিকে খুঁজতে থাকে। ওদের তো খুঁজে পাচ্ছি না, ওরা এখান থেকে পালালো কি করে? যেখান থেকে পারো ওদের খুঁজে আনো, এই একটাই শেষ ভরসা ছিল। যদি ওদের আটকে রাখতে পারতাম তাহলে যে কোনোভাবেই হোক আসলাম ভাইকে খুব তাড়াতাড়ি আমরা ছাড়তে পারবো, কিন্তু এখন কি করে ছাড়বো তাই ভাবছি। আচ্ছা, ওরা যদি পুলিশ স্টেশনে গিয়ে সাহায্য চায় তখন কি হবে? বস, তা পারবে না, কারণ পুলিশ স্টেশনে সব কিছু বলা আছে। ওরা কোনো মতে ওদেরকে সাহায্য করবে না। ওদের কথা শুনে আকাশ মনে মনে ভাবে, ও এই ব্যাপার, এই জন্য ওরা আমার কোনো সাহায্য করেনি। ওই অফিসারকে তো আমি দেখে নেব, তার আগে আমি এদের খেলা শেষ করি। স্যার, হামলা কি শুরু করে দেব? তবে ওদের যে বস আছে তাকে বাঁচিয়ে রাখবে। কেন? ওদের বস যে বেঁচে নেই সে কথাটা অন্তত ওদের জানিয়ে দেয়, নয়তো দেখা যাবে ওরা বারবার এইরকম মানুষদের জিম্মি করবে আর আমাদের অবস্থা খারাপ করবে। তাহলে স্যার, এই অফিসারে কি করবেন? একটা কাজ করি, ওই অফিসারকে ভুয়া একটা কল দিয়ে এখানে ডেকে নিয়ে আসি। ওকে স্যার, তাই করুন। কিছুক্ষণ পর কল পেয়ে ওই পুলিশ অফিসার ওখানে চলে আসে। ওনাকে দেখে ওরা আশ্চর্য হয়ে যায়। কি ব্যাপার, তুই এখানে কেন? আপনি তো আমাকে এখানে আসতে বলেছিলেন, কি যেন সমস্যা হয়েছে, তাই তো আমাকে এখানে আসতে বলেছেন। আমি কেন তোকে এখানে আসতে বলবো? তোর কি মাথা ঠিক আছে? তাছাড়া তুই যে এখানে এসেছিস তোর সাথে আর কেউ আসেনি তো? বা তোকে কেউ ফলো করেনি তো? কই না তো। যাদের তুলে নিয়ে এসেছি ওরা এখান থেকে পালিয়ে গেছে নাকি কেউ উদ্ধার করে নিয়ে গেছে তাই বুঝতে পারছি না। আচ্ছা, এখন তাহলে চলুন এখান থেকে। জানি না ওরা এখন কোথায়। যদি ওরা আমার কাছ থেকে কোনো অফিসারের কাছে যায় তাহলে তো সমস্যায় পড়ে যাবেন। তার উপর ওই মেয়েটার হাজব্যান্ড এখানে চলে এসেছে। ঠিক কথা বলেছিস, ওর হাজব্যান্ড এসেছে, তুই আমাকে এই কথা আগে কেন বলিসনি? এখন আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে ওই ছেলেটারই হাত আছে, তাই আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি চলে যেতে হবে। জি স্যার, বলুন। ওরা চলে যেতে চাইবে, এর আগেই ওরা ওদের গাড়িগুলো টায়ার পাঞ্চার করে দেয়। প্রতিটা গাড়ির এমন অবস্থা দেখে ওরা বুঝতে পারে এটা কোনো পরিকল্পিত কাজ, তাই ওরা ভিতরে গিয়ে লুকাতে যাবে। তখনই ওদের 12 জন মানুষ মারা যায়, কেননা ওরা 6 জন টার্গেট করে। এই টার্গেটে ওরা 2 সেকেন্ডে 5টা নিশানা বানানো কোনো ব্যাপার না। এরপর ওদের মধ্যে বন্দুক দিয়ে যুদ্ধ হতে থাকে, একে একে ওরা সবাই মারা যেতে থাকে। আকাশের কথা মতো ওরা টাইস্টকে বাঁচিয়ে রাখে। এরপর পুলিশও টাইস্টের কাছে যায়। কি বলেছিলাম আমি তোকে, যদি আমার স্ত্রীর কোনো ক্ষতি না হয় তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না, তাই তোকে আমি বাঁচিয়ে রাখবো না। ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। এইরকম ভুলের কোনো মাপ নেই, তাই এখন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। পুলিশ অফিসার ওখানে গিয়ে আকুতি মিনতি করতে থাকে। কিছুক্ষণ পর টাইস্টকে বলে, তোকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, তোরা যে আসলামকে বাঁচাতে
এত কিছু করে যাচ্ছিস? তোরা তো জানিস না ওই আসলাম অনেক আগে মারা গিয়েছে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস আর না করিস তা তোর ব্যাপার, কেননা আজকের পর না তুই বেঁচে থাকবি আর না তোদের এই তাণ্ডব থাকবে। তাই তোদের দুজনকে আজকে একসাথে মেরে ফেলবো। এই বলে ওদের দুজনকে মারতে থাকে। ওদের দুজনকে মারা শেষ হলে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একজন আর্মি যেমন দেশের জন্য নিজের প্রাণটাও দিতে পারে, ঠিক তেমনই নিজের লোকদের জন্য কারোর প্রাণ নিতেও পারে। স্যার, এই জন্য তো সবাই বলে বেস্ট শোল্ডার আর্মি অফিসার।